শুভ সন্ধ্যা। আমি সুমিত্রা পাল বক্সি, ডিভিসের তরফ থেকে রয়েছি। আশা করি আমাকে শোনা যাচ্ছে। যারা লাইভে আছেন আমাকে একটু কাইন্ডলি বলবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের ডিভিসে যেরকম আয়োজন থাকে ফেসবুক লাইভ, সেই নিয়ে উপস্থিত হয়েছি। আর আজকের বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে স্পেশাল নিডস এর ক্ষেত্রে প্লে থেরাপি, যার একটা খুব সুন্দর আমাদের আজকে টপ নাম রয়েছে। আমাদের টাইটেলটা হচ্ছে প্লে থেরাপি অ্যাজ এক্সপ্রেশন অফ চাইল্ড সোল। আর আমাদের সাথে আজকে এই ফেসবুক লাইভে উপস্থিত রয়েছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্লে থেরাপিস্ট সায়ন্তনী মুখার্জি। সায়ন্তনী ম্যাম, আপনি যদি একটুখানি আপনার ভিডিওটা অন করেন। হ্যালো ম্যাম। নমস্কার। নমস্কার ম্যাম। আমি বলেছি যে আমাদের আজকে প্লে থেরাপি নিয়ে ডিসকাশন হবে। আপনি প্রথমে আপনার সম্পর্কে একটু বলুন আমাদের যারা লাইভে রয়েছেন, আর কি নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটা নিয়ে বলে আপনি সরাসরি আমার আলোচনায় চলে যান, তাহলে খুব ভালো হয়। আর খুব অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, ডিভিসকে সময় দেওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে, যে আমি যাতে আপনাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি যে প্লে থেরাপি কিভাবে বাচ্চাদের ক্ষেত্রে কাজে লাগছে বা ওটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ডিভিস। সুমিত্রা দি আমার ইন্ট্রোডাকশন অলরেডি দিয়েছে, তবুও আমি আরেকবার নিজেকে ইন্ট্রোডিউস করছি যে আমার নাম সায়ন্তনী মুখার্জি। আমি পেশায় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোঅ্যানালিস্ট আর একজন প্লে থেরাপিস্ট। তো আজকের টপিক যেটা, সেটা মোস্টলি আমরা প্লে থেরাপি উইথ স্পেশাল নিডস চিলড্রেন, এই জায়গাটা নিয়ে মেনলি আলোচনা করতে চাইবো। ঠিক আছে? তো প্লে বা খেলা বা প্লে থেরাপি এই ধরনের শব্দ যখন আমাদের মাথায় আসে, তখন আমাদের মনে অনেক সময় একটা ধারণা হয় যে হয়তো এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, বা হয়তো খেলা শুধু হয়তো বাচ্চারাই খেলে। কিন্তু আপনারা যদি শুনে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানের লাইন আমার মনে পড়ছে, খেলা ঘর বাঁধতে নেমেছি আমার মনের ভেতরে। তো খেলা ঘর কিন্তু শুধু বাচ্চারা বাঁধে না, বড়রাও বাঁধে। তো সেখানে প্লে এমন একটা জায়গা বা খেলা এমন একটা জায়গা যেখানে কিন্তু একটা খুব সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় বাচ্চাদের জন্য এবং বড়দের জন্যও। আমরা যখন মনের ভেতরে ধরুন অনেক ধরনের আকাশ পাতাল চিন্তা করি, ফ্যান্টাসি করি, কল্পনার জগতে ডুবে যাই, তো বাচ্চারা যেই পুতুলগুলো নিয়ে বাইরের জগতে খেলছে, সেই পুতুলগুলো নিয়েই কিন্তু আমরা মনের ভেতরের জগতে খেলি। তো সেই ফ্যান্টাসির লেভেলটা কিন্তু বা সেই প্লেটা কিন্তু আমরাও সবসময় করি। তাই এইটা ভাবার দরকার নেই যে আমি প্লে থেরাপি পড়ছি মানে শুধু এটা মাত্র স্পেশাল নিডস চিলড্রেনদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বা বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তো ওটা একটা সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সবার জন্য। তাহলে আমরা পিপিটিতে চলে যাই ডাইরেক্ট নাকি? নিশ্চয়ই। আর থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। সত্যি কথা, খেলা আসলে মানে সব বয়সে সবার জন্যই উপযোগী, সেটাই সত্যি। কিন্তু আমরা ভেবে থাকি যে না, খেলা হয়তো শুধুমাত্র মানে বাচ্চাদের জিনিস, মানে বলে না বাচ্চাদের খেলা, ছেলে খেলা পেয়েছো, কিন্তু আসলে তো সেটা নয়। মানে আমরা এখনই সেটা, আমি জাজমেন্ট পাস করার কেউ নই। আপনি রয়েছেন, আপনি যত আস্তে আস্তে আমাদের আলোচনা এগোবে আমরা হয়তো ব্যাপারটা আরো বুঝতে পারবো। এবং আমি জানি এটা অনেক ভাস্ট একটা জিনিস, স্বল্প পরিসরে আলোচনা করা যায় না, তাও আমরা চেষ্টা করব বোঝার। আশা করি আপনি আমাদেরকে সাহায্য করবেন সেটা বুঝতে। একদমই তাই। টপিকটা সত্যিই খুব ভাস্ট। তো ওভার টু ইউ সায়ন্তনী ম্যাম, আপনি আপনার মতো করে আমাদের যারা উপস্থিত রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আর আমি এখানে একটু বলে নিই, কারো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধে হয় আপনারা ফেসবুক পেজে কমেন্ট করবেন, আমি ম্যামের কাছে আপনাদের মেসেজটা পৌঁছে দেব। ম্যাম সেটা সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, স্ক্রিনটা আসতে একটু সময় নিচ্ছে। দেখা যাচ্ছে, আমরা দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফার্স্ট পেজটা, ফার্স্ট পিপিটির ফার্স্ট পেজটা চলে এসেছে।
আচ্ছা, ঠিক আছে। প্লে থেরাপি বেসিক্যালি যখন আমরা পড়াশোনা করি বা প্লে থেরাপি নিয়ে কাজ করি, সবার আগে আমাদের কোথাও গিয়ে একটা প্রশ্ন মনের ভেতরে জাগে যে প্লে থেরাপি বা প্লে, এই দুটো কি একই জিনিস? দুটো কি একই? খেলা তো আমরা ছোটবেলা থেকে সবাই খেলি, বা খেলা তো আমরা ছোটবেলা থেকে বন্ধুদের সাথে খেলছি, বাবা মার সাথে খেলছি, স্কুলে গিয়ে খেলছি। তো এই যে খেলছি, খেলা এবং খেলার থেরাপি, এই দুটো কি আলাদা নাকি একই জিনিস? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ডিফারেন্সিয়েশন করতে হবে রিগার্ডিং প্লে থেরাপি আর প্লের মধ্যে। প্লে জিনিসটা কিন্তু শুধুমাত্র মজা বা অ্যামিউজমেন্টের জন্যই করা হয়। প্লের আর অন্য কোনো উদ্দেশ্য থাকে না। ইটস জাস্ট ফর অ্যামিউজমেন্ট অ্যান্ড ফান পারপাস। যে আমার খেলতে ইচ্ছা করছে, আমি একা একাও খেলতে পারি, আমি গ্রুপেও খেলতে পারি, বা হয়তো আমি অন্য কারোর সাথেও গিয়ে খেলতে পারি, দুজনেও খেলতে পারি, তিনজনেও খেলতে পারি। তো সেই জায়গা থেকে প্লে খেলছি, আমার ইচ্ছা করছে খেলতে, আমি খেললাম, দ্যাট ইজ প্লে। প্লে থেরাপি কিন্তু প্লে থেকে একটু ডিফারেন্ট। Play therapy is a basically dynamic process between the therapist and the child, যেখানে একটা খুব হোলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চাদের মধ্যে, এবং সেই হোলিস্টিক ডেভেলপমেন্টটা কিন্তু সব দিক দিয়ে হয়। ধরুন আমি যদি একটা ছোট এক্সাম্পল দিই আপনাদেরকে, কিভাবে প্লে আর প্লে থেরাপির মধ্যে ডিফারেন্সিয়েট আমরা করতে পারছি। তো সেক্ষেত্রে ধরুন, যখন একটা বাচ্চা দুটো পুতুল নিয়ে খেলছে, শুধু যখন খেলছে, তখন কিন্তু ধরুন একটা বাবা পুতুল আছে, একটা মা পুতুল আছে, তো দুজনে মিলে ঝগড়া করছে। তখন কিন্তু ওই ঝগড়া করে, ভালোবাসা হয়, তারপরে আবার সব ঠিক হয়ে যায়। যখন এই সেম খেলাটা বাচ্চাটা প্লে থেরাপির মধ্যে বা প্লে থেরাপির রুমে খেলছে, তখন কিন্তু কিছু কিছু সময় আমরা প্রশ্ন করি, প্লে থেরাপিস্ট হিসাবে কিছু লিডিং কোয়েশ্চেন্স করতে থাকি, যে আচ্ছা, এই যে ধরো দুটো পুতুল ঝগড়া করছে, এরা কারা? তোমার কি সেই ঝগড়াটা দেখতে খুব একটা ভালো লাগছে? একদমই পছন্দ হচ্ছে না, না? তাহলে তুমি কি করবে এই সময়? তো এই যে ধরুন লিডিং কোয়েশ্চেন্স গুলো আমরা করতে থাকি প্লে থেরাপির সময়, এটাতে কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে নিজের একটা সেলফ ইনসাইট বা সেলফ অ্যাওয়ারনেস ডেভেলপ হতে শুরু করে। তার সাথে কিন্তু ওর নিজের যে আশেপাশে পারিপার্শ্বিক জগৎটা আছে, যে ওয়ার্ল্ডটা আছে, সেই জায়গা থেকে কিন্তু ও এক্সপ্লোর করতে শুরু করে ওয়ার্ল্ডটা। ঠিক আছে? তো আহ কিছু কিছু জায়গা ধরুন প্লে থেরাপির মধ্যে আমরা হোলিস্টিক যে ডেভেলপমেন্টটার কথাটা আমি বললাম এক্ষুনি, যে কি কি ধরনের ডেভেলপমেন্ট একটা প্লে থেরাপির জন্য বাচ্চার মধ্যে হতে পারে। প্রথম হচ্ছে ফিজিক্যাল ডেভেলপমেন্ট। ছুটে খেলছি, উঠে খেলছি, দৌড়াচ্ছি, পড়ে যাচ্ছি, এটাতে কিন্তু আমাদের যে শারীরিক একটা বিকাশ, সেই জায়গাটা কিন্তু সবার প্রথমে আমাদের মাথায় আসে। সেটা খেলা শুরু দিয়েও হয় এবং প্লে থেরাপির মধ্যে দিয়েও কিন্তু হয়। তারপরে যেটা প্লে থেরাপি আমাদের বাচ্চাদেরকে হেল্প করে, সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে চিন্তার বিকাশ, ইমাজিনেটিভ ডেভেলপমেন্ট। বাচ্চা অনেক বেশি ক্রিয়েটিভ হয়। ধরুন এই যে বাবা মার আমি ছোট ছোট পুতুলের এক্সাম্পল গুলো আমি দিলাম, যে যখন ঝগড়া করছে তখন ওরা কি করবে, বাচ্চাটা হয়তো খেলতে খেলতে নিজেই একটা সলিউশন বের করলো। অবভিয়াসলি থেরাপিস্ট কিছুটা হেল্প করছে বা লিড করছে, যে আচ্ছা, এত ঝগড়া করলো, তারপরে গিয়ে হয়তো এই ছেলে পুতুলটা মেয়ে পুতুলটাকে একটা ফুল দিল, বা হয়তো সবাই মিলে বাইরে বেড়াতে গেল। তো এই যে ও ইমাজিন করতে পারলো, এই যে একটা ক্রিয়েটিভলি কগনিটিভ জায়গা এলো, যেখানেও নিজেই একটা কিন্তু সলিউশন বের করছে, বা নিজের যে একটা অসুবিধা হচ্ছে এই ঝগড়াটাতে, সেই জায়গাটাও কিন্তু ও বুঝতে পারছে। অসুবিধার কথা বাচ্চারা কিন্তু অনেক সময় মুখে বলে না, বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। তাদের মাধ্যম কিন্তু খেলা, এবং প্লে থেরাপির মাধ্যমে কিন্তু বাচ্চারা অনেক সময় তাদের এই অসুবিধার জায়গাগুলোই খেলার ছলে, খেলার মাধ্যমে ওই ইমোশনস গুলো উঠে আসতে থাকে। আমার ভয় করছে, আমার খারাপ লাগছে, আমার ভালো লাগছে না, আমার টেনশন হচ্ছে, আমার ভালো লাগছে,
আমার আনন্দ হচ্ছে, এই যে ছোট ছোট ইমোশনস গুলো, স্পেসিফিক্যালি যদি আজকে আমরা স্পেশাল নিডস চাইল্ড নিয়ে কথা বলি, তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল নিডের পুরো ছাতাটা তো অনেক বড়, তার আন্ডারে তো অনেক কিছু থাকে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থাকে, ইন্টেলেকচুয়াল ডেফিসিট থাকে। তো তাদের কিন্তু ইমোশনাল এক্সপ্রেশন বা এই সোশ্যাল ইন্টারাকশনের জায়গাটা আগে থেকেই একটু রোডব্লক ক্রিয়েট হয়ে থাকে। তাদের ক্ষেত্রে কিন্তু ইমোশন গুলো ভার্বালাইজ করা এটা কিন্তু ভীষণ সমস্যা। মুশকিল হয়। তো সেই জায়গা থেকে কিন্তু প্লে থেরাপি একটা এমন সেফ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ওদের জন্য, ওরা কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা বেরিয়ে আসার চেষ্টা করতে পারে। ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই একটা হোলিস্টিক জায়গা কিন্তু প্লে থেরাপির মাধ্যমে বাচ্চাদের একটা বিকাশ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এইবার যখন আমরা প্লে থেরাপি স্পেশাল চিলড্রেন নিয়ে বেসিক্যালি আমরা আজকে কথা বলছি, একটু আগেই বললাম যে প্লে থেরাপির ছাতাটা অনেকটা বড়, যার আন্ডারে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ইন্টেলেকচুয়াল ডেফিসিট অনেক কিছু আছে, এবং যাদের নিয়ে আমরা আজকে কথা বলছি তাদের কিন্তু ওই ইমোশনাল এক্সপ্রেশনে একটু সমস্যা থাকে এবং সোশ্যাল ইন্টারাকশনেও একটু রোডব্লক ক্রিয়েট হয়। তো তার মানে কি এই যে তাদের মধ্যে ইমোশনস নেই, তা কিন্তু না, সবই আছে, একটু আমাদের বুদ্ধি করে সেগুলোকে ওদের জায়গা করে দিতে হবে। তাই প্রথম যে জিনিসটা প্লে থেরাপি যখন একটা বাচ্চা শুরু হয়, আমাদের মাথায় রাখতে হয়, ডোন্ট রাশ। একদম তাড়াহুড়ো করবেন না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক, প্রত্যেকটা বাচ্চা স্পেশাল, খুব ভালো, এবং তারা কিন্তু নিজেদের মতো করে জগৎটাকে এক্সপ্লোর করতে চায়। তাই আমাদের কিন্তু প্লে থেরাপির মধ্যে কোনো ইনস্ট্রাকশন থাকবে না, তুমি এটা নিয়ে খেলছো কেন, এইটা নিয়ে খেলো না, তুমি এই রংটা কেন ব্যবহার করছো, তুমি ওটা কেন নিচ্ছ, আচ্ছা তুমি দেখো তো এই খেলাটা এইভাবেও খেলা যেতে পারে কিনা। একদমই না, আমরা কোনো ইনস্ট্রাকশন চাইল্ডকে দেবই না। ও নিজের পেসে এগোবে, ও নিজের মতন করে এগোবে, এবং নিজের ভাব প্রকাশ করতে করতে এগোবে, যত সময় লাগুক না লাগুক। সেটা কিন্তু ওর নিজস্ব স্পেস বা ওর নিজস্ব একটা পেস। তো ধরুন আজকে আপনার বাচ্চা 1 মাস কি 1.5 মাসের মাথায় হয়তো রং থেকে পাপেটসে গেছে বা পাপেটস নিয়ে খেলছে, এবং আপনি হয়তো আরেকজন বাচ্চাকে দেখছেন সে তখনও রং নিয়ে খেলে যাচ্ছে। তো সেটাতে কিন্তু অত বেশি হাইপার হওয়ার দরকার নেই, অত বেশি টেনশন করার দরকার নেই। দুটো বাচ্চা আলাদা, দুজনের ইমোশনস আলাদা, দুজনের জগৎ আলাদা, দুজনের সোশ্যাল ইন্টারাকশন আলাদা, দুজনের বাবা মা আলাদা, দুজনের এনভায়রনমেন্টটাই পুরো আলাদা, জেনেটিক পুরো কনস্টিটিউশনটাই আলাদা। তো ও কিন্তু ওর মতন করে চলবে না, ও ওর মতন করে চলবে, ওর বন্ধুর মতন করে ওকে চলার দরকারও নেই। তো এই জায়গাটা একদম প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে জাস্ট ডোন্ট রাশ। কোনোভাবেই কিন্তু আমরা তাড়াহুড়ো করব না যে করতেই হবে করতেই হবে, আমার বাচ্চার মধ্যে এখনো কেন কোনো ইমপ্রুভমেন্ট আসছে না। এত তাড়াহুড়ো করলে কিন্তু বাচ্চার ইমপ্রুভমেন্টে একটা সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে। মোট কথা সায়ন্তনী ম্যাম, আমি একটু হুম, ইন্টারাপ্ট করি, সেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন বাচ্চাকে বা দুজন মানুষকে কম্পেয়ার করব না, হুম হুম দুজনকে দুজনের মতো করে কাজটা করতে দেব। এখানে আমার একটা কোশ্চেন আছে, হুম হুম হুম। আমরা তো যখন আমরা প্লে থেরাপির সময় যে উপস্থিত থাকবো যখন, তার মানে আমরা আগে থেকেই একটা স্ট্রাকচার্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেব, যাতে বাচ্চার পক্ষে চুজ করতে সুবিধে হয়, কিন্তু আমরা বাচ্চাকে নির্দেশনা দেব না যে ওটা চুজ করো। একদমই তাই, একদমই তাই সুমিত্রা দি, তুমি একদম ঠিক বলেছো যে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেবো। এটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উনি বলেছেন, যে একটা স্ট্রাকচার আমি ক্রিয়েট করে দেব। একটা স্ট্রাকচারের মধ্যে সেখানে খেলনা থাকবে, রং থাকবে, অনেক ধরনের খেলনা থাকবে, বা হয়তো ছোট ছোট কিছু বাড়ি থাকতে পারে, একটা স্যান্ড ট্রে থাকতে পারে, গাছ থাকতে পারে। তো এই এনভায়রনমেন্টটার মধ্যে নিয়ে গিয়ে আমাদের কাজটুকু হবে শুধু ওখানে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেওয়া। ওকে এক্সপ্লোর করতে দেয়া। একদম, ওকে এক্সপ্লোর করতে দেওয়া, ছেড়ে দাও। এইবার ও ওর মতন করে এনভায়রনমেন্টটাকে কিভাবে শিখছে, ওখান থেকে কিভাবে ইউজ করে নিজের ইমোশনাল আপলিফমেন্ট করছে, সেই অনুযায়ী বাচ্চা আমাদের লিড করবে, আমরা বাচ্চাকে লিড করব না। আমরা বাচ্চাকে লিডিং কোয়েশ্চেন্স করব, কিন্তু বাচ্চার হাত ধরে এগোবে, আমরা কিন্তু বাচ্চার পেছনে থাকবো, আমরা বাচ্চার আগে থাকবো না।
ঠিক আছে, তো ওকে কিন্তু সামনে রেখে ও লিড করবে, আমরা এগোবো ওকে আমাদের হেল্প করতে করতে। হ্যাঁ থ্যাংক ইউ শান্তনী। হ্যাঁ আচ্ছা, আমাদের কিছু কোশ্চেন এসছে, আমরা কোশ্চেন হ্যাঁ গুলো হ্যাঁ নেব। হ্যাঁ হ্যাঁ। একটু এখনই কি নেব নাকি একটু এগোবে কথা? এই সেন্সরি স্টেজটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয় ওকে, নিলে হ্যাঁ। সুবিধা হবে ওদের পক্ষে। আমাদের হ্যাঁ আরেকটু কিছু আছে, মানে ওটা আপনারা যদি শুনে নেন দেখবেন আপনাদেরই কোশ্চেন গুলো করতে আরো বেশি আপনারা, মানে আপনাদের পক্ষে লিডিং কোশ্চেন করতে সুবিধে হবে। একদমই তাই, একদমই তাই, আপনাদের পক্ষে সুবিধা হবে বুঝতে ব্যাপারটা। এক্স্যাক্টলি। তো তো এই যে সাথে আমরা থাকুন। একদম, এই যে ধরুন প্লে থেরাপি নিয়ে কথা বলছি, এখানে দেখুন স্লাইডে লেখা আছে, আমি 3টে স্টেজ লিখেছি স্লাইডে। একটা হচ্ছে আপনার এমবডিমেন্ট অর সেন্সরি প্লে, আর একটা হচ্ছে প্রজেক্টিভ প্লে, আর একটা হচ্ছে রোল প্লে। এটাকে আমরা ইপিআর মডেল বলি। রজারিয়ান প্লে থেরাপির বেসিসে এই প্লে মডেলটা ক্রিয়েট করা হয়েছে, কারণ আমরা প্লে থেরাপিটা মেনলি রজারিয়ান প্লে থেরাপি নিয়ে একটু ডিসকাস করছি উইথ আ টাচ অফ সাইকোডায়নামিক ওরিয়েন্টেশন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে একটা বাচ্চা, আমি যখন ধরুন একটা অটিজম বাচ্চাকে আনছি বা একটা ইন্টেলেকচুয়াল বাচ্চা ডেফিসিট বাচ্চাকে আনছি বা একদম অ্যাভারেজ ইন্টেলেকচুয়াল বাচ্চা সে যেই হোক, যখন আসছে আমাদের কাছে, একটু লক্ষ্য করে দেখবেন নিজের বাচ্চার মধ্যে যাদের স্পেশাল নিডস থাকে তাদের মধ্যে কিন্তু প্রথমে ওই সোশ্যাল ইন্টারাকশন বা ইমোশনাল আপলিফটমেন্টের জায়গাটা একটু ল্যাগ বিহাইন্ড করে। তাই প্রথমেই আমরা ভীষণ ঝাঁপিয়ে পড়ি যে ওই দুটোকে আগে ঠিক করব, কেন লোকজনের সঙ্গে ঠিক করে মিশতে পারছে না, ও তো আই কন্ট্যাক্ট করছে না, ও তো কথা বলছে না, আমরা নিজেরা খুব টেনশন করতে থাকি ওটা নিয়ে। তো এত তাড়াহুড়োর দরকার নেই, আর মানুষ পরে আসে। আগে আমরা বাচ্চাকে কি করব, আমাদের যে আশেপাশে পারিপার্শ্বিক জগৎ, সেন্সরি এনভায়রনমেন্ট, সেই জায়গাটার সাথে বাচ্চাকে কিছুটা রিলেট করানোর চেষ্টা করব। মানে আমাদের তো 7টা সেন্স অর্গান হয়, একটা হচ্ছে চোখ, কান, জিহ্বা, তারপরে আপনার টাচ, স্মেল, একটা কাইনেস্থেটিক, একটা ভেস্টিবিউলার। তো এই যে 7টা সেন্স অর্গান হচ্ছে, একটা বাচ্চা যখন জন্মাচ্ছে এই 7টা দিয়েই কিন্তু আমাদের যে বাইরের জগৎটা এটার সাথে আমি কানেকশন করতে পারছি এই 7টা সেন্স অর্গানস দিয়ে। না হলে কিন্তু আমাদের কথাও এনভায়রনমেন্টের কাছে পৌঁছায় না, এনভায়রনমেন্টের কথা আমাদের কাছে পৌঁছায় না। তো শান্তনী ম্যাম, আবার হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি, হয়তো হ্যাঁ হ্যাঁ যারা একদম নতুন প্যারেন্ট আছেন হুম তাদের কাছে হয়তো বিষয়টা একটু মাথার উপর দিয়ে যাবে, কারণ আমরা যারা মানে অলরেডি কি বলবো সিজনড হয়ে গেছি তারা জানি আসলে সেন্স 5টা নয় 7টা, কিন্তু হুম যারা নতুন তারা হয়তো ভাববে একই হুম শুনছি, আমরা তো ছোট থেকে পঞ্চেন্দ্রিয় শুনে এলাম, আর দুটো একদম কোথা থেকে এলো? তো ওটা যদি আরেকবার একটু বলে দেন আমার মনে হ্যাঁ হয় মানে আরো বিষয়টা ওদের কাছে হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ হয়ে হ্যাঁ যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি যে 7টা সেন্স অর্গানের কথা বললাম সেটা হচ্ছে, দেখুন প্রথম 5টা আমরা সবাই জানি পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক, স্মেল, এইগুলো সব। যে দুটো আমি এক্সট্রা বললাম, একটা ভেস্টিবিউলার বললাম, একটা কাইনেস্থেটিক বললাম। ভেস্টিবিউলার মানে হচ্ছে আমি আমার বডি পজিশনটাকে কিরম ভাবে ইউজ করছি উইথ দ্য এনভায়রনমেন্ট। ধরুন যখন আমি দাঁড়াচ্ছি, ব্যালেন্স নিয়ে দাঁড়াতে পারছি কিনা, যেটা দেখবেন অনেক সময় ব্যালেন্স হারিয়ে ফেলে কিছু লার্নিং ডিসেবিলিটি চাইল্ড বা কিছু অটিস্টিক চাইল্ড। তো ভেস্টিবিউলারে সবার আগে না এই কানের কিছু নিউরো ট্রান্সমিটার বা কিছু জায়গা একটু আপ ডাউন হয়, যেখানে বডিটাকে আমি এনভায়রনমেন্টে কিভাবে ইউজ করব, বডি স্পেসটাকে, সেই জায়গাটা নিয়ে একটু সমস্যা হয়। এই যে উঠে লাফিয়ে দাঁড়ালাম, বা একটা সিঁড়ি দিয়ে উঠছি, বা আমি সিঁড়ি থেকে নামছি, বা এদিকে আমি ঘুরছি বডিটাকে নিয়ে, এইগুলো হচ্ছে বেসিক্যালি ভেস্টিবিউলার সেন্স অর্গান। আর কাইনেস্থেটিকটা হচ্ছে, অনেক সময় কাইনেস্থেটিক সেন্স অর্গানের জায়গাটা কিন্তু আমরা ট্যাকটাইল সেন্স অর্গানের সঙ্গে গুলিয়ে ফেলি, যেটা টাচ সেন্স অর্গান। সেটা কিন্তু ডিফারেন্ট। ট্যাকটাইল সেন্স অর্গান কি হয়, মিনিমাম ধরুন ফাইন মোটর স্কিলস গুলো নিয়ে ম্যাক্সিমাম হয়, যে আমি একটা জিনিস ধরলাম, টাচ করলাম, সেটা বেশ গরম না ঠান্ডা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমাদের ট্যাকটাইল সেন্স অর্গান। কিন্তু কাইনেস্থেটিক সেন্স অর্গান হচ্ছে আমি হ্যান্ড আই কোঅর্ডিনেশন করে বডিটাকে স্পেসে কিভাবে ইউজ করতে পারছি, দ্যাট ইজ কাইনেস্থেটিক সেন্স অর্গান। ঠিক যেটাকে আছে, তো আরেকটা প্রপ্রায়োসেপশনও বলা হয়, এক্স্যাক্টলি, যেটাকে একটা সেন্সরি ইন্টিগ্রেশনটা। প্রপ্রোসেপশনও বলা হয়। ঠিক আছে, তো কাইনেস্থেটিক সেন্স অর্গান হচ্ছে ওই হ্যান্ড আই কোঅর্ডিনেশন করে আমি পুরো বডিটাকে ইউজ করছি, শুধু হাত দুটোকে না, পুরো বডির টাচটা ওখানে আমার ইউজ হচ্ছে। দেখবেন অনেক সময়
অটিস্টিক বাচ্চাদের একটা জায়গা থেকে খুব জোরে এসে জড়িয়ে ধরে, খুব চেপে জড়িয়ে ধরে। ওই জায়গাটা কিন্তু শুধু টাচ সেন্স অর্গান বা টাচ সেন্সিটিভিটি কাজ করে না, কাইনেস্থেটিক জায়গাটাও থাকে, পুরো বডিটা দিয়ে আপনাকে ছুটছে, টাচ করছে। তো সেই জায়গাটা হচ্ছে কিছুটা কাইনেস্থেটিক সেন্স অর্গান বলতে পারি। ঠিক আছে, এটা আমরা কিছুটা রিভিশন করে নিলাম, যার আশা করি সবাই জানেন, কিন্তু কেউ হয়তো আছে যে মানে সে হয়তো জিনিসটা সম্পর্কে অত অবগত নয়, তো মানে খুব ভালো টিচার হিসেবে সায়ন্তনী ম্যাম আমাদেরকে ব্যাপারটা একটু টাচ আপ রিভিশন করিয়ে দিলেন। থ্যাংক ইউ সো যেহেতু মাচ। পেরেন্টস দের জন্য আমি খুব একটা বেশি সাইন্টিফিক টার্ম ইউজ করতে পারছি না, এক্স্যাক্টলি, যতদূর সম্ভব এক্স্যাক্টলি। সহজ করে আমি বলার চেষ্টা করলাম যে ব্যাপারটা কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে। তো এই 7টা সেন্স অর্গান দিয়ে আমরা এনভায়রনমেন্টের সাথে কানেক্ট করছি। এইবার যখন আমার কাছে একটা স্পেশাল নিড চিলড্রেন আসছে বা চাইল্ড আসছে, তখন আমরা প্রথম ধাপটাই এগোই হচ্ছে ওর যে হাইপার সেন্সিটিভিটি বা হাইপো সেন্সিটিভিটির জায়গাটা আছে সেন্স অর্গানস এর মধ্যে, সেই জায়গাটাকে কিছুটা আপলিফট করার চেষ্টা করি। হাইপার সেন্সিটিভিটি বা হাইপোসেন্সিটিভিটি মানে কি? আপনারা যারা ধরুন অটিজম স্পেকট্রাম বাচ্চা যারা প্যারেন্টস আছেন, বা এটা শুধু অটিজম স্পেকট্রাম না, এটা নর্মাল পিপলদের মধ্যেও অনেক সময় থাকে, আমাদের মধ্যেও কিন্তু সেন্সরি নিডস প্রচুর আছে। ঠিক আছে, ধরুন এই যে আমরা গান শুনছি, এটাও কিন্তু একটা অডিটরি সেন্সরি নিড। ঠিক আছে, তো সেই জায়গাটা আমাদের মধ্যেও থাকে, কিন্তু যেটা স্পেশাল নিড বাচ্চাদের ক্ষেত্রে হয়, ওরা না ওই নিডটা ঠিক বুঝে উঠতে পারে না, এবং সেই নিডটাকে কি করে এক্সপ্রেস করবে সেই জায়গাটাতে ওদের একটু সমস্যা হয়। তো এই যে আমরা 7টা সেন্স অর্গান পড়লাম, আমাদের এমবডিমেন্ট বা সেন্সরি প্লের জায়গাটা কিন্তু এই 7টা সেন্স অর্গানকে একটুখানি আপলিফট করা। যেটা আমি বলছিলাম হাইপো সেন্সিটিভিটি বা হাইপার সেন্সিটিভিটি। হাইপো সেন্সিটিভিটি মানে হচ্ছে সেন্স অর্গানস গুলোর খিদেটা এখনো মেটেনি, মানে আরো বেশি বেশি করে চাইছে, যে আরো বেশি টাচ চাইছি, আরো বেশি লাউড মিউজিক চাইছি, খুব রং বেরঙের জিনিস দেখতে চাইছি, বা হয়তো আমি কোথাও গিয়ে স্মেল, একটা খুব উগ্র স্মেল নিতে চাইছি। তো এই জায়গাটা হচ্ছে সেন্স অর্গানস গুলো একটু খিদেটা বেশি থাকে ওদের। আর হাইপার সেন্সিটিভিটির জায়গাটা হচ্ছে আমি অনেক বেশি অলরেডি আছে, মানে আমি হয়তো হাতটা গিয়ে যদি এরম করে একটু টাচ করি, তাতেই দেখবেন অনেক সময় অটিজম বাচ্চারা একটু এরম করে ওঠে, বা দেখবেন এরকম কানে হাত দিয়ে দেয়, এটা খুব দেখতে পাই আমরা অটিজম স্পেকট্রাম চাইল্ডের মধ্যে। তো সেই জায়গাটা কিন্তু ওরা হাইপার সেন্সিটিভিটি থেকে করে, মানে বেশি জিনিস যখন এনভায়রনমেন্ট থেকে আসছে বা বেশি সেন্সরি ইনফরমেশন যখন এনভায়রনমেন্ট থেকে আসছে, ওরা না ওটা নিতে পারে না, ওই জন্য ওরা কানে হাত দিয়ে দেয় বা এরকম করে দেয়। আর যারা হাইপো সেন্সিটিভিটির বাচ্চা, অনেক সময় দেখবেন নিজেকে কামড়ায় হাতে, মানে কতটা খিদে ভাবুন সেন্স অর্গানটার, যে কামড়ে কামড়ে পড়ছে কিন্তু সেটাই ওদের ভালো লাগছে, মাথা ঠুকছে সেটাই কিন্তু ওদের ভালো লাগছে, কারণ সেন্স অর্গানের খিদেটা তখনও মেটেনি। তো এই জায়গাটা কিন্তু ফার্স্ট স্টেজ অফ মডেল। যদি আপনারা হাইপার আর হাইপো সেন্সিটিভিটির জায়গাটা বুঝে থাকেন, তাহলে এই প্রথম মডেলের জায়গাটা কিন্তু আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হবে, যে সেন্সরি প্লে, এবং সেন্সরি প্লের পরে কিন্তু আসে প্রজেক্টিভ প্লে, তারপরে কিন্তু আসে রোল প্লে। প্রজেক্টিভ প্লে বা রোল প্লে কি, সেই জায়গাটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, এই জায়গাটা যেটা ছবিটা আপনারা দেখছেন, সেটা একটা সেন্সরি ফানেলের ছবি, যেটা দিয়ে একটা সেন্সরি যখন খিদেটা বাচ্চাদের মধ্যে থাকে বা সেন্সরি প্লে যখন আমরা করি, কি কি জায়গা সেন্সরি প্লে থ্রু দিয়ে ডেভেলপ হচ্ছে। যেরকম ধরুন সেন্সরি নিড ডেভেলপ হচ্ছে, অ্যাওয়ারনেস অফ দ্য এনভায়রনমেন্ট ডেভেলপ হচ্ছে, ফোকাস বা অ্যাটেনশনের জায়গাটাও কিন্তু অনেক সময় এই সেন্সরি প্লে দিয়ে ডেভেলপ হয়, ইমোশনাল অ্যাসপেক্ট হচ্ছে, ভীষণ আপলিফমেন্ট হয়। ধরুন সেন্সরি প্লে, আমি যদি ইমোশনাল আপলিফমেন্ট বলি, যে আমি রং নিয়ে খেলছি, ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে কিন্তু আমার ধরুন যেই রংটা চুজ করেছি, সেইটার মধ্যে দিয়েও কিন্তু আমার একটা ইমোশন বেরিয়ে আসে। সোশ্যাল আপলিফমেন্ট হয়, সোশ্যাল ইন্টারাকশন, সেন্সরি প্লে করতে করতে কিন্তু যখন থেরাপিস্ট আর বাচ্চা একসাথে বসে সেন্সরি প্লে করে, বাচ্চাটাই লিড করে প্লেটা, কিন্তু তখন কিন্তু ইন্টারাক্ট করতে করতে প্লেটা খেলি আমরা, যে "ও বাবা, তুমি কি সুন্দর হাতের মধ্যে এরকম মাটি নিয়েছো", বা "কি সুন্দর তুমি জল রংটাকে এরকম উপুর করে করে দেখছো, বালি নিয়ে খেলছো"। তো সেই জায়গাগুলো কিন্তু এই আই কন্ট্যাক্ট, ইন্টারাকশন, এই জায়গাগুলো কিন্তু এই স্টেজ থেকেই শুরু হয়।
ঠিক আছে? তাই আপনারা যদি মনে করেন যে আমার বাচ্চা কেন কথা বলছে না বা আই কন্ট্যাক্ট করছে না, এই স্টেজ থেকে কিন্তু প্রথম ধাপটা নিই আমরা, যেখান থেকে এই সোশ্যাল ইন্টারাকশনের জায়গাটা ABCD টা শুরু হয়। তার সাথে এক্সিকিউটিভ ফাংশন মানে ধরুন আমি একটা কিছু করতে করতে কোন জিনিসটা কোথায় রাখতে হবে, কোন জিনিসটা এরম ভাবে তুললে না ওরম ভাবে তুললে ভালো হবে, সেই এক্সিকিউটিভ ফাংশনিং এর জায়গাটাও কিন্তু সেন্সারি প্লে থেকে ডেভেলপ হতে শুরু করে। তাহলে ভাবুন এই প্লেটা কতটা ইম্পর্টেন্ট একটা বাচ্চার ক্ষেত্রে, যে আমি এই ধরনের প্লের মাধ্যমে এতগুলো ডেভেলপমেন্ট একসাথে হতে শুরু করছে, সেন্সরি, অ্যাওয়ারনেস, ফোকাস, ইমোশনাল, সোশ্যাল, এক্সিকিউটিভ ফাংশনিং। যার জন্য এই প্লেটা প্রথম ধাপে রেখেছি আমরা। মানুষ টানুষ সব পরে হবে, আগে সেন্স অর্গান গুলোর সাথে এনভায়রনমেন্টটাকে আমরা কানেক্ট করি। ঠিক আছে, তো সেন্সরি প্লে দিয়ে আমরা বেসিক্যালি ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করছি এবং নিজের বডি সম্বন্ধে অ্যাওয়্যার হচ্ছি। শুধু যে ওয়ার্ল্ড এক্সপ্লোর করছি বা আমার মনের ভাবটাকে এক্সপ্যান্ড করছি তা কিন্তু না, আমার যে একটা হাত আছে এবং সেটা যে দিয়ে আমার কিছু টাচ করলে ভালো লাগে, সেই বডির সেলফ অ্যাওয়ারনেসটাও কিন্তু আমার আসছে। আমার চোখ দিয়ে আমি কি করছি, কান দিয়ে কি করছি, হাত দিয়ে কি করছি, এই পুরো বডির একটা ইউসেজ, সেই বডির মধ্যে একটা ছোট্ট মানুষ আছে যে এই জিনিসগুলো করছে, বডির অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, বডি সেলফ তৈরি হচ্ছে। এটা কিন্তু সেন্সারি প্লের মাধ্যমে তৈরি হয়। তাই একটা কথা আছে না, যদি আমি নিজের ঘড়ায় জল না থাকে আমি অন্যের ঘড়ায় জল ভরতে পারবো না। তাই সোশ্যাল ইন্টারাকশন অনেক পরে আসে, আগে তো নিজের সাথে নিজে আমি ইন্টারাক্ট করি, এবং সেন্সারি প্লে হচ্ছে সেটার প্রথম ধাপ, যেখানে আমি নিজের সাথে নিজে ইন্টারাক্ট করি এবং বাকি যে গাছ পাতা, ফুল, মানে মাটি, যে সমস্ত এনভায়রনমেন্ট আমার আশেপাশে আছে সেগুলোর সাথে ইন্টারাক্ট করি। নেচার ওয়ার্ল্ডের সাথে ইন্টারাক্ট করছি প্লাস নিজের সাথে ইন্টারাক্ট করছি। এইটা হচ্ছে বেসিক্যালি সেন্সারি প্লে কেন আমাদের দরকার হচ্ছে। আচ্ছা আচ্ছা, স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি কি মেটেরিয়ালস আমরা ইউজ করতে পারি সেন্সারি প্লেতে। যে আমরা যখন করছি অনেক সময় আমাদের ধারণা হয় যে বাবা প্লে থেরাপি নিয়ে আলোচনা করছি, হয়তো অনেক কিছু কিনতে হবে। হ্যাঁ, তো আমরা প্লে থেরাপি রুম তো থেরাপিস্টের সেন্টারে থাকে বা আমাদের কাছে আছে, আপনাদের কাছে তো অনেক সময় থাকে না প্লে থেরাপি রুম, বিশেষ করে এই অবস্থায় এখন যা এক্স্যাক্টলি সিচুয়েশন। এখন যা সিচুয়েশন তখন তো ভুলেই যান যে প্লে থেরাপি রুমের কথা। তাহলে আমাদের পাশে বা পারিপার্শ্বিক জগতে কি এমন মেটেরিয়ালস থাকতে পারে যেগুলোকে আমরা ইউজ করতে পারি, যেগুলো দিয়ে কিন্তু সেন্সারি প্লে খুব ভালো হয়। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমরাও কিন্তু সেন্সারি প্লে করি, টাচ সেন্সেশনারি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা যখন রুটি করার সময় আটা মাখি, ঠিক আছে, তখন যে হাতটাকে এরকম এরকম নিয়ে নিয়ে করি, ওটা দিয়ে কিন্তু আমাদের ট্যাকটাইল সেন্সেশন নিডস ফুলফিল হয়। তাই এটা মনে করার কোনো দরকার নেই শুধু বাচ্চাদের এটা আছে, বড়দের 80 বছর বয়স অব্দি থাকে। হ্যাঁ বলো। একটুখানি আমি মাঝখানে আবার ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ হ্যাঁ দুটো না আমার মনে হলো এই জায়গায় রিলেটেড কোশ্চেন, তাই আমি একটুখানি হ্যাঁ 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 জিজ্ঞেস বলো। করে ফেলি। কস্তুরী দস্তিদার ম্যাডাম জিজ্ঞেস করেছেন যে সেন্সরি ইস্যুস ক্যান বি ডিসলভড বাই প্লে থেরাপি। হুম, এটা ওনার এটার প্রথম প্রশ্ন তাই তো? আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। এটা কস্তুরী দস্তিদার ম্যাডামের প্রশ্ন। আচ্ছা, এটার আনসারটা কি আমরা এখন পাবো নাকি মেটেরিয়াল হ্যাঁ ডিসকাস হ্যাঁ হ্যাঁ, আমি মেটেরিয়াল ডিসকাস করেও করতে পারি বা এখনই আমি দিতে পারি মেটেরিয়াল ডিসকাসের ওকে আগে। যেটা হচ্ছে আপনার প্রশ্নটা হচ্ছে প্লে থেরাপির মাধ্যমে সেন্সরি ইস্যুস রিজলভ করা যায় কিনা। একদমই যায় ম্যাডাম, কারণ যে যে মেটেরিয়ালস গুলো আমরা ইউজ করছি সেগুলো এমনই মেটেরিয়ালস, সেগুলো দিয়ে কিন্তু আমাদের আশেপাশে পারিপার্শ্বিক জগৎ থেকে মেটেরিয়ালস গুলো আমরা নিচ্ছি এবং নিয়ে সেগুলো দিয়ে কিন্তু সেন্সরি ইস্যুস রিজলভ হচ্ছে। কেন বলছি আমাদের সেন্সরি ইস্যুস তাহলে কিভাবে রিজলভ হয়েছে?
হ্যাঁ, হুম। ঠিক। আমাদেরও তো সেন্সরি ইস্যুস ছিল। আমাদের ছোট যখন আমরা বাচ্চা ছিলাম, এখনো বড়দেরও ৮০ বছর বয়সের লোকদেরও সেন্সরি ইস্যুস আছে। তো সেন্সরি নিড কিন্তু সারা জীবন চলতে থাকে। তো আমরা কিন্তু এই আটা মেখে মায়ের সঙ্গে হাত ধরে বেরিয়ে গান শুনে আর নেচে কুদে এরম ভাবেই কিন্তু আমাদের সেন্সরি নিড ফুলফিল হয়েছে। কিন্তু যেহেতু স্পেশাল নিড বাচ্চারা অতটা এক্সপ্রেস করতে পারে না নিজেদেরকে, প্লে থেরাপির মাধ্যমে কিছু মেটেরিয়ালস আমরা ইউজ করি যেটা দিয়ে সেন্সরি ইস্যুস কিন্তু রিজলভ হয়ে যায়, খুব ভালো রিজলভ হয়ে যায়। একটু সময় লাগে, সময়ের জায়গাটাতেও আমি আসবো। ধরুন কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে ৬ মাস ৭ মাস হুম, লাগছে, হুম, হুম। কিন্তু ৬ মাস ৭ মাস লাগা মানে এই না কিন্তু সেন্সরি ইস্যুস হাওয়া হয়ে গেল। হুম, ইস্যুস থাকে, কিন্তু ও ও কি হয়, করতে 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 ধীরে ধীরে আস্তে আস্তে নেক্সট স্টেজটায় যেতে শুরু করে। মানে হয়তো প্রথম ৬ মাস ১ বছর ও শুধু কাদামাটি নিয়েই খেলছে বা রং নিয়েই খেলছে। ১ বছর পরে হয়তো দেখতে পেলাম আমরা যে ও ওইগুলো ছেড়ে বা হয়তো একটা পুতুলের দিকে হাত বাড়িয়েছে। ও নিজেই ওই স্টেজটাতে যাবে, আপনাকে বলে দিতে হবে না। আপনি বুঝতে পারবেন যে ওর কতটা ভেতরে জায়গা ইস্যুস ছিল যেগুলো ও নিজে আস্তে আস্তে রিজলভ করেছে থেরাপিস্টের মাধ্যমে। আস্তে আস্তে কিন্তু নেক্সট স্টেজেও যাওয়ার জন্য এবার প্রস্তুত। তবে ঠিক আছে। একটা কথা এটা হুম, বোধহয় একটুখানি অ্যাড করে দেওয়া দরকার, বিশেষ করে যারা দেখছেন, একটা প্রপার অ্যাসেসমেন্ট দরকার। মানে একদম। নিজের ইচ্ছেতে করা যায় না, যেটা আমরা শান্তিনী যদি আমাদের লাইভ গুলো দেখেন, এই কথাটা আমি বারবার বলে আসি যে অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়, অনেক বিষয় নিয়ে আমরা নিজেরা লাইভও করছি, আমরা হুম, নিজেরা ওয়েবিনার ওয়ার্কশপ অ্যাটেন্ড করি, কিন্তু তার আগে আমার বাচ্চার নিডসটা অ্যাসেস করে জানা দরকার, যেটা একমাত্র আপনাদের মতো যারা প্রফেশনাল, যারা কাজ করেন বাচ্চাদের নিয়ে, তারাই সেটা করতে পারবে। মানে প্যারেন্ট হিসেবে হয়তো আমি সেই সাজেশন গুলো পেয়ে সেটাকে হুম। কাজে লাগাতে পারি, কিন্তু আমাকে মানে পথটা, মানে মার্গদর্শনটা দেখাতে হবে একজন যিনি রেজিস্টার্ড কোয়ালিফাইড থেরাপিস্ট রয়েছেন, তার পক্ষেই সেটা সম্ভব। একদমই তাই। ধরুন আপনাদের যখন পেট খারাপ হয় বা আপনাদের যখন ঠিক, জ্বর হচ্ছে, আজকে যদি করোনা হয়, আপনারা তো আর নিজে নিজে চিকিৎসা করবেন না, ঠিক, একদম আপনারা একদম তো সেই যাবেন ডাক্তারের কাছেই। তা ঠিক, করোনা হলে বা শারীরিক কোনো অসুবিধা হলে যদি ডাক্তারের কাছে আমরা যেতে পারি, তাহলে ওয়াই নট এই ধরনের ইস্যুস নিয়ে। ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি মানছি যে এই ধরনের ইস্যু সলভ হতে থেরাপির মাধ্যমে সময় ওষুধের লাগে। মতো একদম ১ সপ্তাহে বা ১ মাসে কাজ করে না। কিন্তু আপনাদের এই যদি একটু ধৈর্য ধরেন, দেখবেন বাচ্চাদের মধ্যে কত সুন্দর ইমপ্রুভমেন্ট আসছে। ঠিক, ঠিক আছে। একদম। আচ্ছা, তো মেটেরিয়ালস এর জায়গাটায়, হ্যাঁ, হ্যাঁ আরেকটা কোশ্চেন হ্যাঁ ছিল হ্যাঁ বলো। আমার। হুম হুম একটা মিনিট। হুম হ্যাঁ, এটা হচ্ছে বন্যিশিকা। আমাকে কি শোনা যাচ্ছে? কারণ আমার কানেকশনটা একটু না না, দেখালো আমি ডিস্টার্বিং শুনতে পাচ্ছি, ডিস্টার্বিং। শোনা আমি যাচ্ছে? শুনতে পাচ্ছি, হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, এখনো ওকে, পর্যন্ত শুনতে পাচ্ছি, হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে বলেই নেই, আমাদের দুজনেরই ইন্টারনেটের অবস্থা আজকে খুব খারাপ। তো হুম যদি মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে যায়, একটুখানি দেখে বুঝে নেবেন সবাই। হুম 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 বন্যিশিকা চন্দ্র ম্যাডাম জিজ্ঞেস করছেন, আমার একটা কোশ্চেন আছে, হুম। বাচ্চাকে কি ফার্স্টে কিভাবে খেলবে একবার দেখাতে হবে? আসলে এই উত্তরটা ম্যাডাম দিয়ে দিয়েছেন, তাও আরেকবার শুনে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি এই উত্তরটা শান্তিনী, আপনি প্রথমেই বুঝতে দিয়ে দিয়েছি। পেরেছেন কোশ্চেনটা? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। উনি এই হ্যাঁ, প্রথমে যখন আমাদের এই ওয়েবিনারটা শুরু হয়েছিল, এটার প্রথমেই আমি উত্তরটা দিয়ে দিয়েছিলাম। বাচ্চাকে কিভাবে খেলতে হবে প্রথমে প্রথমে দেখার দরকার নেই। আপনার কাজ হবে, ধরুন বাড়িতে যখন আপনারা বাচ্চাদের সঙ্গে প্লে থেরাপি ইউজ করছেন বা কিছু কিছু টেকনিক থেরাপিস্ট যখন বলে দিচ্ছে আপনারা ইউজ করছেন, আপনারা কি করবেন, ধরুন মেটেরিয়ালস গুলো ওর সামনে মজুত রাখবেন। ধরুন রং তুলি, খেলনা, কাদামাটি বা ধরুন স্যান্ড ট্রে, এইগুলো সব থাকবে। এবার ওকে চুজ করতে দিন, ও কোন জিনিসটা আগে তুলছে এবং কিভাবে খেলছে সেটাও কিন্তু ওকেই চুজ করতে দিন। অনেক সময় হয়, ধরুন অটিস্টিক বাচ্চাদের একটা রিপিটেটিভ প্লে বিহেভিয়ার আসে, মানে গাড়ি নিয়ে খেললো তো সে গাড়ি নিয়েই ১ সপ্তাহ ধরে খেলছে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাম তাহলে তো ওকেই যদি খেলতে দিই তাহলে আমরা কি করব। এইখানেও কিন্তু আমরা থেরাপিস্টরা এই চেনটা ভাঙি। কিভাবে ভাঙি, ওই খেলার মধ্যে দিয়েই কিন্তু এই বাচ্চার জগৎটাতে ঢোকার চেষ্টা করি আমরা। আমরা গাড়ি দিয়েই ওকে বোঝাবো যে এই রিপিটেটিভ প্লেটাকেও ক্রিয়েটিভলি খেলা যায়।
মানে ধরুন গাড়ি নিয়ে যখন খেলছে, ওর সঙ্গে কন্টিনিউয়াস ইন্টারাক্ট করছি, ও বাবা এটা নীল গাড়ি, এটা লাল গাড়ি, আচ্ছা গাড়িটা যদি এভাবে চলে তাহলে কি হয়, গাড়িটা যদি মাথার উপর দিয়ে চলে তাহলে কি হয়। ওই গাড়ি, আমি গাড়ি থেকে সরছি না, ওকে আমি ইনসাল্টও করছি না বা ওর খেলা থেকে আমি ওকে সরিয়েও আনছি না, কিন্তু ওর খেলাটাকে আমি একটু ক্রিয়েটিভ বানিয়ে দিচ্ছি বা একটু এক্সট্রা কিছু ইনপুট দিচ্ছি ওর খেলাটার মধ্যে, যাতে ও নিজেও বুঝতে পারে মানে যে হ্যাঁ, আমরাও ইনভলভ হচ্ছি, এক্স্যাক্টলি, আমরা মানে ও নিজে মানে বুঝতে ওর পারে শুধু জগতে গাড়ি আমরাও সাজানো যায় না। ইনভলভ হচ্ছি। একদম তাই, একদম তাই, আমরা ইনভলভ হয়ে এবার ওকে ধীরে ধীরে আস্তে আস্তে ট্রেন করছি আমরা যে গাড়িটা নিয়ে অন্য ইউসেজও করা যায়, এইটা নিয়ে তুমি যে শুধু সাজিয়ে সাজিয়ে খেলছো, তার সাথে আরো কিছু অ্যাড করতে পারি আমরা, ওর মধ্যে দিয়েই আমরা কিন্তু পারি এটা করতে। হুম, আশা করি আপনার প্রশ্নের উত্তরটা হয়তো কিছুটা দিতে পেরেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার হচ্ছে মেটেরিয়ালস কি কি ইউজ হয়, এক সেকেন্ড আমার এটা, হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, প্রথমে যে মেটেরিয়ালস গুলো আমি কিছু কিছু এক্সাম্পল, যে সবগুলো তো একদমই দেওয়া সম্ভব না, কিছু কিছু ধরুন বাড়ির যে এক্সাম্পলস গুলো আমি, যেগুলো খুব সহজে পেয়ে যাবেন আপনারা, যে লুফা, পালক ফেদার, তুলি, ব্রাশ, কাঠের কিছু বলস, বা ধরুন এগুলো যেগুলো দিয়েছি আমরা কিছু ফলের বীজ টিজ গুলো, এগুলো কিন্তু অনেক সময় টাচ সেন্সিটিভিটি নিডের জায়গায় খুব কাজে লাগে। ধরুন এই লুফাটা দিয়ে দেখবেন বাচ্চারা না এরকম এরকম করে হাতের মধ্যে ঘষছে, বডির মধ্যে ঘষছে, ফেদার গুলো দিয়ে মুখের মধ্যে ইয়ে করছে, তুলি দিয়ে এরম করছে, ব্রাশটাকে ধরে এরম এরম করে ঘষছে। তো এমন কিছু মেটেরিয়ালস যেগুলো হার্মফুল না, এবং সেগুলো দিয়ে বাচ্চারা কিন্তু নিজের সেন্সরি যে ট্যাকটাইল নিডস গুলো, সেগুলো কিছুটা ফুলফিল করার চেষ্টা করছে। কাঠের বল, ঠিক আছে, অনেক সময় কিছু কিছু এনজিওতে যখন সেন্সরি নিডস বাচ্চাদের ডেভেলপমেন্ট চলে, বাবা মাদের হয়তো একটা মানে টাস্কই দেওয়া হয় যে কিছু এরকম লুফা বা কিছু কাটা কাটা বল দিয়ে আপনারা মাঝে মাঝে বাচ্চার গায়ের মধ্যে এরকম এরকম করে আস্তে আস্তে বোলাবেন, দেখবে ওটাতে খুব আনন্দ পাবে তারা। হাইপার সেন্সিটিভিটি নিডেও, হাইপার সেন্সিটিভিটি নিডেও, হাইপার সেন্সিটিভিটিতে আমরা ওই সেন্সিটাইজেশনটাকে ডিসেন্সিটাইজ করার চেষ্টা করি, আর হাইপো সেন্সিটিভিটিতে ওই খিদেটা মেটে। ঠিক আছে, তো দেখুন এইগুলো কিন্তু খুব সহজ, যেগুলো আপনারা পেয়ে যাবেন বাড়ির আশেপাশে। তো কারোর যদি এই জিনিসগুলো নিয়েই শুধু খেলতে ইচ্ছা করে, ধরুন বাচ্চাটা 2 ঘন্টা ধরে এগুলো নিয়েই বসে আছে, করুক না, অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায় বা নিজের কোনো ক্ষতি না করে, সেই জায়গাটা শুধু আপনারা লক্ষ্য রাখবেন। এবং বাচ্চা একা খেলছে, মাঝে মাঝে আপনি ইনভলভ হচ্ছেন, আপনার ইনভলভমেন্টটা কিন্তু খুব জরুরি। বাচ্চাকে যদি আমরা সোশ্যাল ইন্টারাকশন শেখাতে চাই, আমাদের কিন্তু প্রথম বাচ্চার ওয়ার্ল্ডটাতে ঢুকতে হবে। আমাদের সবসময় চেষ্টা থাকে যে বাচ্চাটাকে টেনে কখন আমাদের ওয়ার্ল্ডে আনবো, কিন্তু উল্টো প্রসেসটা একবার করে দেখুন না, আপনারা নিজে একবার ওই জগৎটায় ঢুকুন না, দেখুন না ওর মনের ভেতর কি চলছে, তখন কিন্তু আপনারা ওকে অনেক সহজভাবে সোশ্যাল ইন্টারাকশনের জায়গাগুলো আস্তে আস্তে শেখাতে পারবেন। হুম, আচ্ছা, ভিজুয়াল কিছু কিছু আমি জায়গা এখানে রেখেছি, কিছু আপনারা বাড়ির মধ্যে নিজেরাই বানিয়ে বানিয়ে রাখতে পারেন, যে কিছু কালারফুল গ্লাস বটলস, কালার প্যালেট, অনেক ধরনের রং বেরঙের কাগজ, বা এটাকে আমরা বলি হচ্ছে ম্যান্ডেলা আর্ট, অনেক ধরনের বানিয়ে টানিয়ে ওইগুলো বাচ্চাদের সামনে রেখে দেবেন। ধরুন যাদের ভিজুয়াল সেন্সিটিভিটি আছে, তারা দেখবেন অনেকক্ষণ ওটাকে নিয়ে করছে, বা নিজেরা কিছু রং নিয়ে ওটার মধ্যে এরকম করে ঘষছে, এরকম আমরা অনেক সময় দেখেছি প্লে থেরাপিতে। তো সেই জায়গাটা কিন্তু ভিজুয়াল সেন্সিটিভিটি নিড ফুলফিল হতেই থাকে, হতেই থাকে। অডিটরি সেন্সরি নিডস এর জায়গাটায় বিভিন্ন ধরনের মিউজিকস, আপনারা যখন কিটটা বানাবেন খুব সাধারণ জিনিসপত্র রাখবেন, তো তো টাচ সেন্সিটিভিটির মধ্যে কিন্তু আপনারা ওই চাল ডাল আটাও রাখতে পারেন, ওগুলো নিয়ে দেখবেন বাচ্চারা এরকম করে হাতের মধ্যে, ওটাও কিন্তু গায়ে মাখে, মুখে মাখে, সেটাও কিন্তু হয় অনেক সময়। মিউজিকে কিছু আপনারা সফট মিউজিক রাখতে পারেন, লাউড কিছু মিউজিক রাখতে পারেন, বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা ইন্টেন্সিটির কিছু কিছু মিউজিক রাখতে পারেন, যেগুলো হয়তো বাচ্চারা নিয়ে শুনবে বা চালিয়ে দেবে, এরকম কিছু। আচ্ছা, ওরাল সেন্সিটিভিটি, এই যে মুখের এই টাচ, মানে আপনার এই টেস্টের সেন্সিটিভিটির জায়গাটা, এখানে ধরুন এই প্রথম ছবিটা যেটা দিয়েছি, এটাকে আমরা কিছু চিউইং লকেটস বলি। এটা অনেক সময় অ্যামাজনে পাওয়া যায়, কারণ এই ব্লকেটস গুলো ডিজাইনডই হয় এরকম ভাবে যাতে বাচ্চারা চেবালে কোনো অসুবিধা হয় না। তো এই জায়গায় যখন সেন্সিটিভিটি নিডটা আমাদের হাই থাকছে,
আমি তো বাচ্চাকে আর নোংরা চেবাতে দিতে পারি না, তো এমন কিছু দিই বা এমন কিছু করি যাতে সাপও মরে বা লাঠিও ভাঙে না। তো সেইখান থেকে এমন কিছু জিনিস নিয়ে ওরা ওরাল সেন্সরি নিডসটা ইয়ে করবে, যেটাতে ওরা চিবিয়ে সুখ পাবে এবং ওদের ক্ষতিও হবে না। ব্রাশের এক্সাম্পল দিচ্ছি, দেখবেন খুব বাচ্চারা এরকম জোরে জোরে ব্রাশ দিয়ে ঘষে, একটু লক্ষ্য রাখবেন যাতে মানে মাড়ি টাড়ি ছড়ে না যায়। তারপরে ধরুন অনেক সময় বাবলস ফোলায়, যেটা স্পিচ থেরাপিতে অনেক সময় ইউজ হয় ওরাল মাসলস এর জন্য, যে এরকম বাবলস ফোলাচ্ছে, বেলুন ফোলাচ্ছে। অনেক সময় কি হয় যে আমরা এই জায়গাটা একটুখানি ক্রিম দিয়ে রাখি বাচ্চাদের, যে একটু জল জল ভাব, ওই সেন্সেশনটাও সারাদিন ধরে ফিল করবে। সেখানেও কিন্তু একটা ওরাল সেন্সিটিভিটি নিডের জায়গা আসে। তো আপনাদের বেসিক্যালি একটু ক্রিয়েটিভ হতে হবে। আরো যদি কিছু মেটেরিয়ালস আপনারা জানতে চান আমাদের সঙ্গে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারেন, কিন্তু আপনারা নিজেরাও যদি ব্যাপারটা বুঝে যান, আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার হবে যে কিরম ধরনের জিনিস ব্যবহার করলে আমি বাচ্চার এই সেন্সরি নিডস গুলোর ইস্যুস গুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তো সেইখান থেকে কনসেপ্টটা বা সায়েন্সটা বুঝে গেলে অনেক সময় মেটেরিয়ালস আপনারাও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, স্মেলের জায়গা থেকে এখানে ধরুন অনেক সময় সেন্সরি কিটের মধ্যে আমরা খুব স্ট্রং সেন্স অফ পারফিউমস রাখি, গন্ধ কাগজ পাওয়া যায় অনেক সময়, সেগুলো অনেক সময় রাখি। কিছু সোদা মাটি বা এমন কিছু জায়গা যেখান থেকে একটা খুব সুন্দর গন্ধ আসছে, অনেক বাচ্চারা প্রথমেই এসে এরকম ভাবে আগে আঙুল দিয়ে এরকম নাকের কাছে নিয়ে যায় হাতটা, ঠিক আছে, সেই জায়গাটা থেকে শুঁকতে শুরু করে, তাদের কিন্তু মনে রাখবেন স্মেল সেন্সিটিভিটি হাই আছে। তো সেই জায়গা থেকে কিন্তু ওই স্মেলের জিনিসপত্র, ছোট ছোট রাবার পাওয়া যায়, গন্ধ রাবার বলি যেগুলোকে আমরা, সেগুলোর অনেক সময় বাচ্চারা সে দেখছি 10 মিনিট 15 মিনিট ধরে শুকিয়ে যাচ্ছে, বাধা দেবেন না, শুকতে দিন ওকে, ও শুকুক না, ওর ওই জায়গা থেকে কিন্তু নেটস ফুলফিল হচ্ছে। হুম। আচ্ছা, ভেস্টিবিউলারের কিছু কিছু আমি এক্সাম্পলস দিয়েছি। কাইনেস্থেটিকও এর মধ্যে কিছু কিছু আছে ভেস্টিবুলারের সাথে সাথে, ধরুন এই রকিং চেয়ার, এই যে দুলছে চেয়ারে বসে বসে, এখান থেকে কিন্তু আমার ভেস্টিবুলার কাইনেস্থেটিক নিডস এর জায়গা ফুলফিল হয়। বিন ব্যাগে লাফানো, দেখবেন যখন কোনো আপনি স্পেশাল সেন্টারে যাবেন, ওদের একটা সেন্সরি অ্যাক্টিভিটিস এর রুম থাকে, যেখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট রাখা থাকে, বিন ব্যাগ, চেয়ার, যে একটা কিছু এরকম জায়গা যেখানে বাচ্চারা বেয়ে বেয়ে উঠবে। তারপরে বাচ্চাদের কিছু মানে কার্পেট যেখানে ওরা হাত পা ছুড়বে, ডান্স করবে, টস বিন ব্যাগস, ব্যালেন্সিং দ্য বিমস, ঠিক আছে। তারপরে ধরুন ফাস্ট মুভমেন্ট, রানিং, ডান্সিং, বল পিটস থাকে, অনেকগুলো ছোট ছোট বল একসাথে এরকম করে গিয়ে তার মধ্যে বাচ্চারা এরকম ভাবে লাফায়। এক্সারসাইজেস তো থাকেই, ঠিক আছে, স্কিপিং থাকে। তো বেসিক্যালি এই যে ছবিটার মধ্যে যে যে অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু পুরো বডিটাকে ইউজ করে, দেখুন কোনো জায়গায় কিন্তু শুধু মাথা ইউজ করছি না বা শুধু পা ইউজ করছি না, আমি হাত পা বডি সব দিয়ে একেবারে নিজের বডিটাকে ইউজ করছি এবং সেটা দিয়ে এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্ট করছি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমাদের কাইনেস্থেটিক বা ভেস্টিবুলার নিডস গুলো কিন্তু কিছুটা ফুলফিল হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে সেন্সরি প্লের আমাদের লাস্ট জায়গা, সেটা হচ্ছে মেসি প্লে, বা তথাকথিত ভাষায় মানে চলতি ভাষায় যেটা মানে লোকজন বলে থাকে যে নোংরা ভাবে খেলা। নোংরা কিন্তু একদমই না। এই যে ধরুন যেটাকে আমরা নোংরা বলি সেটাকে এখানে আমরা মেসি প্লে নাম দিয়েছি, মানে ঘেঁটে ঘেঁটে খেলা। এই নিডটা কিন্তু একদম ভাববেন না যে শুধু বাচ্চাদের মধ্যে আছে। কখনো লক্ষ্য করে দেখেছেন আমরা মাঝে মাঝে আমাদের ঘর কিভাবে নোংরা করে রাখি? তো সেই জায়গাটাও কিন্তু আমরা মেসি প্লে করি, হয়তো ওরকম কাদামাটি ঘাটছি না গিয়ে, কিন্তু আমাদের মধ্যেও কিন্তু মেসিনেস আছে এবং এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট। এটা কিন্তু অস্বাভাবিক আপনারা ভাববেন না, কিছুতেই ভাবার এটা অস্বাভাবিক দরকার নেই কেন আমার বাচ্চারা একটা মাটি তুলে নিয়ে এরকম ভাবে হাতের মধ্যে মাখছে। মেসি প্লে সবার মধ্যে থাকে। এটার একটা খুব বড় এক্সাম্পল হচ্ছে যখন বাচ্চাদের টয়লেট ট্রেনিং শুরু হয়, তখন বাচ্চারা ওই পটি নিয়ে দেখবেন অনেক সময় হাতে খেলে বা এটাকে নিয়ে ঘাঁটার চেষ্টা করে, কারণ এই ইনস্টিংটা ন্যাচারাল। এই ইনস্টিংটা আমাদের সবার মধ্যে থাকে ছোটবেলায় এবং আমরা সবাই ওটা নিয়ে খেলতে চাই। যত বড় হই আমরা আস্তে আস্তে সোশ্যালাইজড হতে শুরু করি, তখন আস্তে আস্তে সেগুলো চ্যানেলাইজড হতে শুরু করে। ঠিক আছে, তো মেসি প্লেটা হচ্ছে ওরা
রং নিয়ে খেলতে পারে, এবং মেসি প্লেতে কিন্তু তুলি ম্যাক্সিমাম ওরা ইউজ করে, আমি খুব কম দেখেছি। ওরা হাত দিয়ে রং করতে বেশি পছন্দ করে, বালি নিয়ে খেলে, কাদা মাটি নিয়ে খেলছে, মুখে মাখছে, চুলে মাখছে, একদম বাধা দেবেন না। ঠিক আছে, দরকার হলে পরে নিয়ে গিয়ে চান করিয়ে দেবেন, কিন্তু ওই সময়টা 1 ঘন্টাকে ওর মতন করে ছেড়ে দিন, সেটা দিয়ে ওদের বাধা দেওয়া দরকার নেই। এবং আপনারাও বসে খেলুন না ওদের সাথে, দেখবেন ওরা ভীষণ মজা পাবে। এবং এই মেসি প্লের মাধ্যমে কিন্তু অনেক ধরনের আমাদের ইমোশনস এক্সপ্রেসড হয়, প্রবলেম সলভিং টেকনিক্স বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে, কগনিশন আসে। ধরুন ফর এক্সাম্পল কোনো বাচ্চা একটা লাল রং হাতের মধ্যে থপ করে রাখলো, রেখে হাতের মধ্যে এরম এরম করে মেখে টেখে এরম এরম করে খাতার মধ্যে করছে। ওই লাল রংটা সিগনিফিকেন্স কিন্তু ওর কাছে অ্যাগ্রেশন হতে পারে। ঠিক আছে, ও হয়তো ওর আন্ডারলাইন অ্যাগ্রেশনটা ওইভাবে এক্সপ্রেস করছে, ওরকম ভাবে লাল রং থপথপ করে করে। তাই কখন কিভাবে কি করছে, প্রত্যেকটা খেলার পেছনে কিন্তু ওদের কিছু ইমোশনাল নিডস থাকছে, কিছু আন্ডারলাইন ডিজায়ার্স থাকছে, যেগুলো কিন্তু এক্সপ্রেসড হয়। ঠিক আছে, তো মেসি প্লে আপনারা স্যান্ড ট্রে রাখতে পারেন, বালি নিয়ে খেলে। যদি স্যান্ড না থাকে, আপনারা এমনি আটা দিয়ে দেবেন না, বাচ্চারা দেখবেন ওই আটা নিয়ে নিয়ে এরকম ভাবে গুলছে জল দিয়ে, অনেকক্ষণ ধরে বসে করেই যাচ্ছে করেই যাচ্ছে, ছেড়ে দেবেন বাচ্চাটাকে আটার সাথে। চাল নিয়ে করতে পারে, রংটা একদম বড় একটা পেপার দিয়ে দেবেন, তার সাথে তুলি ছাড়া এমনি রঙের প্যালেটটা দিয়ে দেবেন, দেখুন ওরা কিভাবে খেলে। আপনারা ওর সাথে বসে খেলুন, ওরা যদি একটা লাল রং এরম থপ করেন, আপনি একটা সবুজ রং নিয়ে এরম করে থপ করুন। ওরা যখন গালে মাখছে, আপনারাও সেই জায়গাটা একটু এনকারেজ করুন, অসুবিধা তো কিছু নেই। ওরা ওর মতন করে ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা মোটামুটি সেন্সরি প্লে সম্বন্ধে জানতে পেরেছি। সেন্সরি প্লে কিভাবে প্রথম স্টেজটা কভার করে, সেই জায়গাটা সম্বন্ধে একটা ছোট আইডিয়া হয়েছে। আমরা নেক্সট স্টেজটা, যেটা আমি বলেছিলাম প্রজেক্টিভ প্লে, এটা হচ্ছে নেক্সট স্টেজ। চাইল্ডই আমাদের বলে দেবে যে ও কখন রেডি হয়েছে নেক্সট স্টেজে যাওয়ার জন্য, মোটামুটি একটা লেভেলে যখন আসে। হ্যাঁ বলো সুমিত্রা। এখানে না কিছু কোশ্চেন আছে, সেগুলো কি নেব? হ্যাঁ নিতে থাকো। হ্যাঁ ওকে, আচ্ছা, সেটা হচ্ছে কস্তুরী দস্তিদার ম্যাডাম আবার একটা কোশ্চেন করেছেন যে হাউ প্লে থেরাপি হেল্পস এডিএইচডি চাইল্ড। আচ্ছা, প্লে থেরাপি এডিএইচডি চাইল্ডের ক্ষেত্রে প্লে থেরাপির মূল মন্ত্রটা আমি শুরুতে কি বলেছিলাম, একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল, কগনিটিভ, তারপরে অ্যাটেনশন, ফোকাস, ইমোশনাল, সবকিছু নিয়ে একটা হচ্ছে। ঠিক আছে, এইবার এডিএইচডি বাচ্চাদের এখন রিসেন্ট ডিউ টু DSM-5 এর ক্যাটাগরি অনুযায়ী এডিএইচডি কিন্তু ম্যাক্সিমাম কারণটা নিউরোলজিক্যাল থাকে। ঠিক আছে, তার সাথে কিন্তু নিউরোলজিক্যাল থাকে মানে কি আমরা ট্রিটমেন্ট করবো না তা না, ওষুধ যেরকম চলছে চলছে সেরকম, কিন্তু তার সাথে এই যে ধরুন ও অনেকক্ষণ ধরে বসে একটা জায়গায় অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, সেইখানে কিন্তু ওকে ফোকাস বা কনসেন্ট্রেশন দিয়ে করতে হচ্ছে। আর একটা জিনিস, এডিএইচডি বাচ্চাদের তো এনার্জি প্রচুর হাই থাকে, তো হাইপার মানে এনার্জি একদম ফুটছে ভেতরে, হাইপার অ্যাক্টিভিটির জায়গাটা, সেখানে কিন্তু ওদের অনেকটা এনার্জি যেই নিডস গুলো বা যে ইমোশন গুলোর সঙ্গে মিশে আছে, সেটা কিন্তু খেলার মধ্যে দিয়ে বেরোতে থাকছে। ঠিক আছে, ওদের হয়তো প্রচুর ইচ্ছা করছে যে আমি একদম বিশাল লাফাবো, তো ওরা যদি ওই ভেস্টিবুলার সেন্সরি জায়গাটা সমানে 2 ঘন্টা ধরে করতে থাকে, কিছুক্ষণ বাদে দেখবেন নিজেরা কিছুটা শান্ত হয়েছে, কারণ এতক্ষণ ধরে 2 ঘন্টা খেলার পরে আমার এতক্ষণে ওই যে এনার্জি যে নিডস গুলো সেগুলো একটু ফুলফিল হয়েছে। ওই এনার্জি চ্যানেলাইজেশন, নিডস চ্যানেলাইজেশনের ক্ষেত্রে কিন্তু খুব বেশি ভালো হেল্প করে এডিএইচডি চিলড্রেনও। ঠিক আছে, তার সাথে একটু হয়তো আমরা অনেক সময় কি করি, প্লে থেরাপি করতে করতে হয়তো কিছু বিহেভিয়ারাল টেকনিক্স আমরা বাবা মাদের বলে দিই যে অ্যাটেনশন বিল্ডিং টাস্ক বাড়িতে ওকে কিভাবে করাবে, সেই জায়গাটাও আমরা অনেক সময় মানে একটুখানি মানে এখানে 360 ডিগ্রি অ্যাপ্রোচ যেটাকে বলে, মানে প্লে থেরাপির সাথে অন্য টেকনিক গুলো একটু অ্যাপ্লাই করতে হবে, কিন্তু প্লে থেরাপি কার্যকরী, একদমই তাই, প্লে থেরাপি কার্যকরী, ভালো রকম কাজ করবে। এরকমই একটি কোশ্চেন আছে, এটা আমার বর্ণালী গুপ্তা জিজ্ঞেস করেছেন যে টিন এজের বাচ্চাদের জন্য কি প্লে থেরাপি পসিবল, এই ধরুন 14, 15, 16 বছর বয়সের বাচ্চাদের জন্য, যদি একটা দুটো এক্সাম্পল দিয়ে ম্যাডাম বলেন।
হুম, আপনার এই প্রশ্নটা শুনে আমার নিজের প্রশ্নের কথা মনে পড়ে গেল। আমি যখন প্লে থেরাপি কোর্স করেছি বা আমি যখন প্লে থেরাপিস্ট হয়েছি, আমি আমার যে সুপারভাইজার ছিলেন তাকে আমি সেম প্রশ্নটা করেছিলাম যে ম্যাম এটা কি শুধুই বাচ্চাদের জন্য, নাকি আপনি যে প্রথম শুরু করেছিলেন বড়দের জন্য অ্যাপ্লিকেবল সেটাও হয়? একদম টিনেজ বাচ্চাদের জন্যও কিন্তু অ্যাপ্লিকেবল। ধরুন ওরা যখন এখানে স্পোর্টস সায়ন্তনী করে। একটু ইন্টারাপ্ট করি, হুম হুম হুম। আমাদের একটু মেমোরিজ মনে পড়ে গেল আমাদের হ্যাঁ, 7 দিনের খেলার। একদম একদম। সেটাই, মানে সেই আমরা 7 দিনের সবাই মিলে খেলা। খুব আনন্দ করে খেলেছিলাম। খুব আনন্দ করেছিলাম, এবং কত ধরনের আমরা কিভাবে খেলেছিলাম মনে আছে? আমরা খেলার জন্য পুরো উঠে পড়ে লেগেছিলাম, কে আগে খেলবে কে পরে খেলবে। ঠিক আছে, তো আমাদের সুপারভাইজার যিনি ওখানে ছিলেন তিনি যখন মানে খেলনাগুলো সাজিয়ে রেখেছেন টেবিলের উপরে, কেউ ছিল না ওই রুমে যার ইচ্ছা করেনি সব কটা খেলনা নিয়ে খেলার। তাহলে ভাবুন, এই বয়সে এসেও যদি আমরা সেই খেলনা নিয়ে খেলার ইচ্ছা থাকতে পারে, টিনেজ বাচ্চা তো কত ছোট, তাদের তো থাকবেই ইচ্ছা। একদম। তো সে যে স্পোর্টস গুলো খেলছে সেটাও কিছুটা প্লে, কিন্তু ওটা প্লে থেরাপি না। তো অনেক সময় কি হয়, টিনেজ বাচ্চাদের ক্ষেত্রে ওরা যখন আমাদের কাছে আসে খেলনাগুলো ঠিক ওভাবেই সাজানো থাকে, পদ্ধতিটা সেম থাকে। এবার ওরা হয়তো প্রথমে এরম হতে পারে যে সেন্সরি নিডসে যাচ্ছে না, প্রথমে হয়তো ওরা পাপেটস তুললো, এবার যখন খেলছে বা কিছু করছে তখন লিডিং কোয়েশ্চেন্স গুলো আমরা ওভাবে করতে থাকছি। আমরা যখন আমি আর সুমিত্রা দি যখন খেলেছিলাম তখন কিন্তু আমরা একটা অ্যাডাল্ট হয়ে বসে খেলেছি, টিনেজও না। ঠিক সেম ভাবে কিন্তু লিডিং কোয়েশ্চেন্স করতে করতে আমাদের জায়গা বা ইস্যুস গুলোও কিন্তু সামনে উঠে এসেছিল। তো টিনেজ বাচ্চার ক্ষেত্রেও কিন্তু এটা একদমই পসিবল প্লে থেরাপি, কোনোভাবেই না যে শুধু বাচ্চাদের ক্ষেত্রে। ওই রুমটায় ঢুকলে কিন্তু ওরা কিছু না কিছু নিয়ে নাড়াচাড়া করতেই থাকবে, এবং সেটা থেকেই কিন্তু ওর মনের পুরো পিকচারটা উঠে আসবে। একদম। লাস্ট ওইটাতে যাওয়ার আগে আমার লাস্ট দুটো কোশ্চেন আমি করে নিই, কেন কি একদম। নাহলে আমি পরে ভুলে যাব। না না ঠিক না, আছে, বলো। একজন জিজ্ঞেস করেছেন, আমার মনে হয় দুজন এরকম কোশ্চেন করেছেন, বিপাশা সেন বলে একজন, হুম। আরেকজন আমি নামটা হারিয়ে ফেললাম, মানে কোনো অ্যাসেসমেন্ট টুলস আছে কি এটাকে কার কি ধরনের প্লে থেরাপি টেকনিক দরকার, আর কার কি ধরনের সেন্সরি নিডস আছে। সেন্সরি নিডস এটা তো আমরা জানি যে যারা সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করেন তাদের কাছ থেকে অ্যাসেসমেন্টটা করাতে হয়। একদম এখানে একদম। আমি একটু বলে নিই, আমার বাচ্চার এসপিডি আছে, সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার আছে উইথ অটিজম, তাই আমি একটু বলে নিই। সেন্সরি নিডস এর ক্ষেত্রে আপনারা যারা স্পেশালি অকুপেশনাল থেরাপিস্ট হু আর ট্রেন্ড ইন সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি, তাদের কাছে গিয়ে আসলে অ্যাসেসমেন্টটা করাতে হয়, তারাই অ্যাসেসমেন্টটা করবেন। এবার সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির সাথে সাথে যেটা বললাম আমরা 360 ডিগ্রি অ্যাপ্রোচ, মানে তার সাথে প্লে থেরাপির যে পার্টটা খুব ভালো কাজ করে। একদম ঠিক বলেছো, একদমই ঠিক তাই, যে অ্যাসেসমেন্ট টুল সেন্সর ইন্টিগ্রেশন টুলস আছে, সেটা যে নেই তা না। কিন্তু ধরুন আপনারা যদি কোন প্লে থেরাপি দরকার সেইটার কিন্তু কোনো রকম অ্যাসেসমেন্ট না, টুলস নেই। সেটা একদমই ঠিক আছে, ক্লিনিক্যাল আই, একদম ক্লিনিক্যাল আই, ক্লিনিক্যাল। হ্যাঁ। মানে যিনি যত বেশি দিন ধরে এইটার সাথে কাজের সাথে যুক্ত, যত প্র্যাকটিস করছে, দেখুন আমি বলছি প্লে থেরাপি কোর্স আমিও করেছি, কিন্তু হুম হুম। আমি করেছি, কিন্তু আমার ওই করা অবধি নিজের ওপর অ্যাপ্লাই করতে পারবো, নিজের অ্যাগ্রেশনটা বার করতে পারবো ওই অবধি, কিন্তু আমি যেহেতু প্র্যাকটিস করি না। কিন্তু হুম। যারা সায়ন্তনী আছেন, আরো যারা এটা নিয়ে কাজ করছেন এবং ওনারা এই নিয়ে কাজ করেই যাচ্ছেন, এর আমরা একটা জেনারেল কোর্স করেছিলাম, কিন্তু তারপরে সায়ন্তনী এরা গিয়ে এটার ওপর আরো যত স্পেশালাইজড কোর্স আছে এগুলো সব ওনারা করেছেন এবং রেগুলার এটা নিয়ে প্র্যাকটিস করছেন। তো সেই জন্য তাদের ক্লিনিক্যাল আইটা সেইভাবে স্ট্রং, মানে বাচ্চার খেলা দেখার একটা ব্যাপার থাকে, হয়তো আমরা কি বলছি আপনারা বুঝতে পারছেন না, মানে আমরা যখন বসে খেলবো, দুজন মানুষ তিনজন মানুষ বসে যখন খেলি, ওই খেলাটা যিনি সুপারভাইজার অবজার্ভ করে সেখান থেকে উনি বার করে, মানে ইস্যুস গুলোকে বার করে আনেন, মানে সেটার টেকনিকটা একদমই ওই ক্লিনিক্যাল। একদমই তাই। ধরুন কোন পুতুল ইউজ করছি, বাড়িটা কোন দিকে রাখছি, এবং যখন অ্যানিমালস নিয়েও খেলি তখনও কিন্তু আমাদের মনের ভাব জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা এই অ্যানিমালটা তোমার কেন ভালো লাগে বলো তো, এই অ্যানিমালটার কোন ক্যারেক্টারিস্টিক তোমার ভালো লাগে। হয়তো কেউ সিংহ নিয়ে তুললো, সিংহ নিয়ে বললো সিংহর কেশরটা ভালো লাগে, আচ্ছা কেশরের মধ্যে তোমার কি ভালো লাগে। সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ডিডিউস করতে
করতে করতে আসি বাচ্চার ইস্যুস কোথায়, বাচ্চার অসুবিধার জায়গা কোথায়, সেইভাবে আমরা কিন্তু পেরেন্টের সাথেও সেভাবে কথা বলি। পরে লাস্টে প্লে থেরাপি সেশনের পরে একটা পেরেন্ট সেশনও সবসময় হয়, তখন কিন্তু পেরেন্টের সাথেও সেভাবে আমরা কথা বলি। থ্যাংক ইউ। আচ্ছা, লাস্ট দুটো যেটা স্টেজ আমাদের বাকি আছে, একটা হচ্ছে প্রজেক্টিভ প্লে, একটা হচ্ছে রোল প্লে, যেটা আমি ওই ছোট্ট যে পিরামিডটা দেখিয়েছিলাম আপনাদের ওখানের মধ্যে আছে। প্রজেক্টিভ প্লে হচ্ছে বেসিক্যালি এই সেন্সরি প্লে থেকে বেরিয়ে এসে এবার বাচ্চারা, বা ধরুন সেন্সরি প্লে চলছে তার সাথে সাথে নাও নিডস গুলো অনেকটা ডিসেন্সিটাইজ হয়েছে বা স্টেবিলাইজ হয়েছে, এবার আই এম সামহাউ রেডি টু স্টেপ ইনটু দ্য নেক্সট ওয়ান, যেখানে প্রজেক্টিভ প্লের জায়গাটা আসছে। প্রজেক্টিভ কথাটা এসছে হচ্ছে প্রজেকশন থেকে। আমরা যখন সিনেমা হলে যাই, ওই যে দেখো না সামনে সাদা স্ক্রিনটা থাকে, পেছনে একটা প্রজেক্টর থাকে, ওখান থেকে আলোটা এসে পড়ে, তো স্ক্রিনটা থেকে কিন্তু সিনেমাটা বেরোয় না, সিনেমাটা আসে কিন্তু এই প্রজেক্টরটা থেকে। তো সেইখানে বাচ্চারা কি করে প্রজেক্টিভ প্লেতে, অ্যানিমালস নিয়ে হোক বা পাপেটস নিয়ে হোক বা যেরকম অবজেক্টই চুজ করুক, বা গাড়িও হোক, সেই যে অবজেক্ট গুলো ওগুলো এক একটা সিম্বল হিসাবে কাজ করে, যেখানে ওরা ওদের নিজের মনের ইমোশনস ভাব ওগুলোই অবজেক্টটার উপরে প্রজেক্ট করছে, অবজেক্টের উপর ভাবটাকে প্রকাশ করছে। ধরুন ফর এক্সাম্পল, আমার যদি আজকে খুব রাগ হয়, তো আমি একটা হাতে বাঘ নিলাম, আর এদিকে একটা হয়তো মানুষের একটা পাপেট নিলাম, তো আমি বলছি দেখুন দেখুন এই যে মানুষটা জঙ্গল দিয়ে যাচ্ছে, বাঘটা এখানে খপ করে এসে খেয়ে দিল, এখান দিয়ে কিন্তু অ্যাগ্রেশন হয়ে হলো। এইবার যারা প্লে থেরাপিস্ট আছে তারা কেন বাঘটা মানুষটাকে খেলো সেগুলো পরের প্রশ্ন, সেগুলো কিন্তু আরো আন্ডারলাইন ইমোশনস রিভিল করতে করতে আসে। কেনই বাঘ চুজ করলো, কেন মানুষটা চুজ করলো, কিভাবে খেলো, মানুষটা কি করেছিল এমন, সেই জায়গা থেকে। ঠিক আছে, তো সেগুলো সেগুলো উঠে আসে, ইমোশন উঠে আসে, প্লাস প্রজেক্টিভ প্লের মাধ্যমে প্রবলেম সলভিং খুব ভালো হয়, কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে, সোশ্যাল ইন্টারাকশন খুব ভালো শুরু হতে থাকে। কারণ যখন ধরুন প্রজেক্টিভ প্লে গ্রুপে চলছে বা একাও চলছে, এই যে দুটো জিনিস হাতে নিয়ে খেলছি, বা আমি একটা পুতুল নিলাম তুই একটা পুতুল নিলি, সেই জায়গা থেকেও কিন্তু সোশ্যাল ইন্টারাকশনটা আস্তে আস্তে করে করে এবার আসতে শুরু করেছে। আই কন্ট্যাক্ট, মানুষের সঙ্গে একটা দুটো করে হলেও কথা বলা, সেই জায়গাগুলো থেকে। তো এখানে আমি টাইম পিরিয়ডটা রেখেছি যে জেনারেল ট্রানজিশন ফ্রম সেন্সরি স্টেজ টু প্রজেক্টিভ প্লে স্টেজ, একটা মোটামুটি 1 বছর লাগে, সেটা বাচ্চা টু বাচ্চা ডিপেন্ড করে। কারো কারোর ক্ষেত্রে কিন্তু আমি এটাও দেখেছি 6 মাস 7 মাস পরেই কিন্তু প্রজেক্টিভ প্লে শুরু করেছে, সেটাও অনেক সময় হয়। আচ্ছা, প্রজেক্টিভ প্লের ক্ষেত্রে ধরুন আপনারা ছোট ছোট ফিঙ্গার পাপেটস রাখতে পারেন, টয়েস অবজেক্টস, বা ধরুন যেখানে আমাদের ইমাজিনেশন গুলো প্রজেক্ট হচ্ছে, ছোট ছোট গল্প বানাবে, ওরাই বানাবে, বা আপনি একটু হেল্প করতে পারেন। ধরুন যাদের স্পেশাল নিডস বাচ্চারা, তাদের হয়তো ওরা একটা লাইন বললো, আপনি হয়তো লিডিং কিছু কোয়েশ্চেন্স করলেন যে আচ্ছা তারপরে কি হলো, এরপরে এটা কি হলো, আপনি কিন্তু গল্পটায় অ্যাড করবেন না কিছু, ওদেরকেই বলতে দেবেন, আপনি শুধু একটু হেল্প করবেন ওদেরকে প্রেজেন্ট করার জন্য। এইবার বাচ্চাটা এখান থেকে এখানে এসে শুতে গেল, এইবার এই সিংহটা এখানে উঠলো পাহাড়ের ওপরে, তো এইগুলোতে আস্তে আস্তে ওরাই আস্তে আস্তে নিজেদেরকে এক্সপ্যান্ড করবে, এবং নিজেদের বডি বা এই এনভায়রনমেন্ট ছাড়াও আস্তে আস্তে দেখুন অবজেক্টে গেছে ওরা, মানুষে এখনো আসেনি, কিন্তু মানুষেরই একটা ছোট ভার্সন, যেটা অবজেক্ট প্লে বলি আমরা প্রজেক্টিভ প্লেতে, সেই জায়গাটাতে কিন্তু এসছে। যে আমি এবার পুতুল নিয়ে খেলছি, এবার আমি সিংহ নিয়ে খেলছি, শুধু আর কাদামাটি বা বালি বা রং বা মিউজিকে আমি কিন্তু আটকে নেই, এবার আমি ছোট ছোট জায়গাতে এসে গেছি, যেখানে সিম্বলস আসছে, মানুষ আসছে, ছোট পুতুল আসছে, এবং অ্যানিমালস আসছে। তো এখানে আমি একটা ছবি দিয়েছি যেখানে প্রজেক্টিভ প্লেতে পাপেট প্লে করছে বাচ্চাটা দুটো হাতে নিয়ে। তো সেখানে আপনারা ছোট ছোট যখন প্লে থেরাপি কিটটা আপনারা বানাবেন বাড়িতে বাচ্চাদের জন্য, এরকম অনেক অ্যানিমালস, পুতুল, পাপেটস, গাড়ি, বন্দুক, এগুলো সব আপনারা কিনে রাখতে পারেন। ঠিক আছে, তো সেগুলো নিয়ে দেখুন বাচ্চারা কিভাবে ওটা নিয়ে অবজেক্টিভ করে খেলছে প্রজেক্টিভ প্লেতে। আচ্ছা, লাস্ট যেটা স্টেজটা সেটা হচ্ছে রোল প্লেইং স্টেজ। রোল প্লেইং স্টেজে এইবার এতক্ষণ তো আমি অবজেক্টস নিয়ে খেলছিলাম,
পুতুল নিয়ে বা অ্যানিমালস নিয়ে খেলছে না, এইবার হচ্ছে ওই ক্যারেক্টার গুলো যেগুলো আমি এতক্ষণ বানিয়ে খেলছিলাম, এটা বাবা পুতুলটা শুতে গেল, খেতে গেল, এই করলো, এইবার আমি নিজে সেই ক্যারেক্টার গুলো হয়ে গেছি। এবার টয়েজ এর সাথে সাথে আমি ওগুলোকে অ্যাক্টিং করে করে দেখাচ্ছি, ড্রামা করে করে দেখাচ্ছি। দিস ইজ দ্য লাস্ট স্টেজ, যেখানে গিয়ে আমাদের ওই ইমোশনাল সোশ্যাল যে হোলিস্টিক ডেভেলপমেন্ট, যেটা প্রথম আমি আলোচনা শুরু করেছিলাম, ওই জায়গাটা গিয়ে কমপ্লিট হচ্ছে এই স্টেজটাতে। যে এইবার আমি ধরুন কিছু কিছু প্রপস বানিয়ে রাখছি, কিছু কিছু কস্টিউমসও থাকছে ওদের জন্য, এবার কিছু স্টোরিজ ওরা বানিয়ে নিজেরা নিজেরা সেটা দিয়ে খেলছে। প্রথমে হয়তো ওরা অনেক সময় এরকম করতে পারে, হিউম্যান ফেসেস ড্রয়িং দিয়ে শুরু করলো, নিজেরা হয়তো অ্যাক্টিং করছে না, প্রথমে হয়তো মানুষের ছবি দেখছে বা ছবি আঁকছে, তারপরে হয়তো অ্যানিমালস হয়ে যাচ্ছে ওরা। যেরকম একটা বাচ্চার সঙ্গে আমি করেছিলাম, যে ওর ভাইও সেদিনকে এসেছিল, যে ওই র্যাবিট অ্যান্ড টর্টয়েজ এর যে গল্পটা, ওইটা দিয়ে ওই ফার্স্ট ওর রোল প্লেটা শুরু হয়েছিল। যে ও হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কোনটা হবে বলো তো, ও বলেছিল আমি র্যাবিট হব। ঠিক আছে, তো সেই জায়গাটা থেকে ও নিজে একটা অ্যানিমাল হয়ে গিয়ে ও ওটার মধ্যে, ওই স্টোরিটার মধ্যে ঢুকে গেছিল। তার মানে দেখুন, আমরা যখন কিছু ক্যারেক্টার প্লে করি, যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস হয় তারা তো একটা ক্যারেক্টার প্লে করে, যখন ক্যারেক্টার আমরা প্লে করি সেই ক্যারেক্টারটার মধ্যে আমরা ঢুকে যাই। তার মানে ক্যারেক্টারের মধ্যে যখন ঢুকে যাচ্ছি, ক্যারেক্টারটা সম্বন্ধে জানছি, মানে কি, অন্য মানুষের ইমোশন সম্বন্ধে এবার আমাদের ধারণা তৈরি হচ্ছে। অন্য মানুষ কি করে কথা বলতে পারে, অন্য মানুষ আমাকে এই প্রশ্নটা করলে আমি কি উত্তর দিতে পারি, কারণ ওই ক্যারেক্টার গুলো তো আমরা প্লে করছি। একবার হয়তো হিরো হচ্ছি, একবার ভিলেন হচ্ছি, একবার বাঘ হচ্ছি, একবার হয়তো সিবলিংস হচ্ছি, অনেক ধরনের ক্যারেক্টার আমরা প্লে করতে 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 ধীরে ধীরে ওই মানুষগুলোর ইমোশনস বুঝতে পারি, ধীরে ধীরে সোশ্যাল ইন্টারাকশন আমাদের ইমপ্রুভ করে, পুরো হোলিস্টিক ডেভেলপমেন্ট একটা এসে কমপ্লিট হয়। কিছু ফেভারিট স্টোরিজ ওদের থেকে আমরা জানি অনেক সময়, যে তোমার বলো কোন গল্পটা পছন্দ, আজকে আমরা কিংবা নেক্সট দিন আমরা সেই গল্পটাই একটা পুরো, যেই যার পার্টটা রিহার্সাল করে আসবো, করে এসে এবার আমরা স্টেজে অ্যাক্ট করবো ওই রুমের মধ্যেই। ঠিক আছে, ড্রেস আপ করে ওনারা অনেক সময়, আবার মুখোশও অনেক সময় ওরা নিজেরাও বানায়, আমাদের প্লে থেরাপি রুমেও থাকে বিভিন্ন হয়তো মানুষের মুখোশ, ব্যাটম্যানের মুখোশ, বাঘের মুখোশ, সিংহর মুখোশ। সেই মুখোশগুলো পরলে কি হয়, মেকআপ তো করছি না, তো ওটা ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে সুবিধা হয়, যে মুখোশটা পরে নিলে। তাহলে তার মানে মেটেরিয়ালের মধ্যে আমরা মুখোশও রাখতে পারি। একদম মুখোশও রাখতে পারেন। তারপরে ধরুন এই কিছু নিজেরা স্ক্রিপ্ট বানালো, একটা গল্পটা নিজেরাই তৈরি করলো, 3-4 জনে মিলে বসে তৈরি এটা করে একটু করলো। যেই বাচ্চাদের মানে স্পেশাল নিডস তো পুরো একটা ছাতা হুম তুমি বললেনই আপনি তো, হুম। যাদের একটুখানি এই স্পিকিং এবিলিটিটা আছে তাদেরকে নিয়ে এটা করা যেতেই পারে। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, যাদের স্পিকিং এবিলিটি আছে তাদেরকে নিয়ে খুব ভালোভাবে এটা হয়। ধরুন যে সমস্ত অটিজম বাচ্চাদের একদমই স্পিচ আসে না, তাদের ক্ষেত্রে তো প্লে থেরাপি আগে আগে স্পিচ থেরাপি করতে হবে, হ্যাঁ, এবং তার এক্স্যাক্টলি। সাথে সাথে ওদের সেন্সারি প্লে এগুলো চলবে, কারণ ওই জিনিসগুলো তো থাকতেই পারে। তো এরকম মানে স্পিচ যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রোল প্লে টেকনিক্স গুলো খুব ভালো অ্যাক্ট করবে। তার সাথে নিজেদের, এবং যখন খেলছে একটা কোনো স্টোরি যখন বানাচ্ছি, তার মধ্যে থেকেও কিন্তু নিজের ইমোশনস উঠে আসছে। ক্যারেক্টার গুলো যখন প্লে করছি তার মধ্যে কিন্তু শুধু ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্স থাকবে তা না, নিজেরও কিছু ইমোশনস ওর মধ্যে মিক্সড হচ্ছে, নিজের ইমোশন সম্বন্ধে আমি অ্যাওয়্যার হচ্ছি, সেই জায়গাও কিন্তু রোল প্লে টেকনিকে অনেক সময় বেরিয়ে আসে। সায়ন্তনী, এখানে না হ্যাঁ আমি একটু থামাবো, কেন একটা হ্যাঁ। কোশ্চেন এসছে, কোশ্চেনটা হুম, মনে হয় নেওয়া দরকার। হ্যাঁ এটা হ্যাঁ বলো। দেবকী সাহা কোশ্চেনটা করেছেন। আমার ছেলে 5 বছর, 5+, হুম ম্যাক্সিমাম টাইম অ্যানিমালস নিয়ে খেলে, হুম যেখানে একটা টাইগার অন্য কারোর ওপর পাউন্স করলো বা অ্যাভেঞ্জার্স নিয়ে যুদ্ধ খেলে। আমি বুঝতে পারছি না সব সময় এরকম মারপিট খেলা থেকে ডাইভার্ট কি করে করব। এনি আন্ডারলাইন রিজন বিহাইন্ড ইট? আচ্ছা, প্রশ্নটা আপনি করেছেন সেটা খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নটা অনেকেরই মাথায় আসতে পারে। এক হচ্ছে আপনি বললেন অ্যানিমালস নিয়ে খেলছে বা অ্যাভেঞ্জার্স নিয়ে খেলছে, দুটোর মধ্যেই কিন্তু আপনি যুদ্ধ কথাটা ইউজ করলেন বা মারামারি কথাটা কিন্তু দুটোর মধ্যেই ইউজ করলেন। তার মানে কি, একটা কিন্তু আন্ডারলাইং অ্যাগ্রেশন বা রাগ আছে।
এইবার আপনি বলছেন এখান থেকে বন্ধ করবেন কি করে? বন্ধ করার ওভাবে তো এই মুহূর্তে দরকার নেই। ওর হয়তো প্রথম কথা অ্যাগ্রেশনের নিডস গুলো ওইখান দিয়ে বেরোচ্ছে। সেকেন্ড হচ্ছে, যদি এটা খুব অ্যালার্মিং হয়ে যায় যে অন্য ও কোনো অবজেক্ট ছুঁচ্ছেই না, শুধু ওটা নিয়েই খেলছে, তখন আমি বলবো আপনি কোনো স্পেশালাইজড কোনো ক্লিনিক্যাল পার্সনের কাছে নিয়ে যান। কারণ ওই লিডিং কোয়েশ্চেন্স গুলো যখন আমরা করি, ও কেন এটা নিয়ে খেলছে, সেই জায়গাগুলো কিন্তু থেকে ধীরে ধীরে আমরা বুঝতে পারি ওর কাছে বাঘটা কি মিনিং করছে, ওর কাছে অ্যাভেঞ্জার্স গুলো কি সিম্বলাইজ করছে, সেখান থেকে কেন অ্যাগ্রেশনটা আসছে, সেই জায়গাগুলো কিন্তু বোঝার চেষ্টা করি আমরা। করে বাচ্চার একটা মনের ছবি আমাদের কাছে উঠে আসে, এবং তখন বাচ্চাটাকে ডিল করা সুবিধা হয়। এবং এই ক্ষেত্রে প্লে থেরাপি খুব ভালো কাজ করাও একদম যাবে। একদম খুব ভালো কাজ করা যাবে। তো আমার কেন মনে হয় যদি বাচ্চাটা খুব বেশি এটার মধ্যে ইনভলভ হয়, আপনি ওকে একটু নিয়ে যান কোনো প্লে থেরাপিস্টের বা কাছে। আপনি দেবকী অন্য একটা যেটা নিয়ে ওয়ারিড হুম ছিলেন, আমি আসলে ওকে জানি, হুম তো হুম হুম আপনি মনে হয় একবার যোগাযোগ করতে পারেন এই ইস্যুস গুলো নিয়ে কথা বলার জন্য। একদম। হার সান ইজ ভেরি এবল, হুম ঠিক আছে, মানে খুব হুম ভালো, মানে কমিউনিকেট করতে পারে, সবকিছু বলতে পারে। তো এই ক্ষেত্রে হুম হয়তো কেন যেটা আমরা ওই ট্র্যাডিশনাল প্লে থেরাপিটা তো আমরা সব স্পেশাল নিডস বাচ্চার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না, হুম তো হুম কিন্তু হুম, ওর ছেলের ক্ষেত্রে মনে হয় এটা কাজ করা যাবে ভালো, এবং খুব ভালো একদমই। ফলপ্রসূ হবে সেটাই। খুবই ভালো ফলপ্রসূ হবে। তো ওই জায়গাটা প্লে থেরাপি ভালো করবে তো, কারণ কোথাও গিয়ে বাচ্চার একটা আন্ডারলাইন অসম্ভব অ্যাগ্রেশন বা রাগ আছে, যেটা ওই খেলার মাধ্যমে বেরোচ্ছে। যুদ্ধ, মারপিট, মেরে ফেলা, কেটে দেওয়া, এগুলো তো একটা রাগেরই বহিঃপ্রকাশ। তো সেটার পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে। সেই কারণগুলো বাচ্চাটার সঙ্গে কথা না বলে, ওর খেলাটা না দেখলে কিন্তু বোঝা যাবে না। সামনাসামনি দেখা। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ প্লে হ্যাঁ। থেরাপি একটা অফ দ্য ট্র্যাক কোশ্চেন, প্লে থেরাপি কি অনলাইনে হচ্ছে? আমি জানি না। প্লে থেরাপি কি মানে ও মানে সেশনস? এটা সেশন। না, একদম এটা ভীষণ একটা আফসোস লাইফে যে প্লে থেরাপি অনলাইনে কিভাবে হবে, মানে করোনা সেটাই। এসে পুরো সব শেষ করে দিল আর কি। তো কেন কি, যেহেতু আমি ওই হ্যাঁ খেলাগুলো খেলেছি, তাই হ্যাঁ, জানি যে ওটা সামনে থেকে বসে দেখাটা একটা, ওইটা একটা একদমই অন্য। তাই। একদম ক্যামেরার অ্যাঙ্গেল কিভাবে হ্যাঁ, থাকছে, আমি বাচ্চাটাকে কিভাবে দেখছি, বারবার করে দেখছে বলছি ক্যামেরা ঠিক করো। তো এক্স্যাক্টলি। একদমই মানে অনলাইনে প্লে থেরাপি খুব মুশকিল। ফ্রি প্লের স্পিরিটটাই তো নষ্ট হয়ে যায় সেখানে। পুরো হ্যাঁ, পুরো ফ্লিপের পেজ নষ্ট হয়ে যায়। আর মানুষ আর মানুষের মধ্যে ইন্টারাকশনের জায়গাটাই পুরো আলাদা, এই মানে সেটাতে আর স্ক্রিন পারে? সেটাই। আরেকটা কোশ্চেন, দুটো কোশ্চেন ছিল, দুটোই না একটু হ্যাঁ হ্যাঁ। সেন্সরি রিলেটেড। একটা হুম হচ্ছে একজন নামটা হারিয়ে ফেললাম, যতদূর মনে হয় মৌমিতা দাস জিজ্ঞেস করেছেন যে হুম। বালির বদলে কি সল্ট রাখা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, রাখা যেতে পারে, একদমই তাই। ওকে। হুম হুম। আর আরেক আমি বারবার হারিয়ে ফেলছি, সরি। দীপঙ্কর বাগ জিজ্ঞেস করেছেন হোয়াট আর দ্য সিমটমস অফ ভেরিয়াস টাইপ অফ সেন্সিটিভিটি নিডস। আমার মনে হয় উনি সেন্সরি নিডসই বুঝিয়েছেন। হুম হুম এটা তো হুম। আমরা আনসার দিয়েছি এইটা না? এইটা আমরা আনসার দিয়ে দিয়েছি অলরেডি। আপনি যদি ওয়েবিনারটা পুরোটা ফলো করে থাকেন, আমার মনে হয় সুমিত্রা তুমি হয়তো আপলোডও করবে ওয়েবিনারটা। হ্যাঁ, হ্যাঁ। আর হ্যাঁ হ্যাঁ যেটা, হ্যাঁ। এটা অনেকে হয়তো ভাবছেন যে আমি প্রথম থেকে দেখিনি, এটা আমি একটু বলে নিই আপনাদের। আপনারা কিন্তু এটা প্রোগ্রাম শেষের পরে অলরেডি এটা অটোমেটিক পেজে এটা হুম রেকর্ডেড লাইভ থাকে, তো আপনারা যখন পরে ভিউ করবেন। আর আরেকটা কথা আমি সবার সাথে শেয়ার করি, আপনারা যদি অন্য কারোর সাথে শেয়ার করতে চান, প্রত্যেকটা ওয়েবিনার আমরা আমাদের ডিভিসের একটা ইউটিউব আছে, যারা ফেসবুকে নেই, ডিভিশ লিখে ইউটিউবে সার্চ করলে আমরা পরে ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি, লাইভ হুম, গুলো, তো সবাই এটা পেয়ে যাবেন। কোনো চিন্তার কারণে হয়তো হতেই পারে নেটওয়ার্ক ইস্যু বা কোনো কারণে হয়তো একদমই তাই। দেরিতে হুম এসছে, তো পরে ধীরে সুস্থে আবার পেয়ে যাবেন। আর লাস্টলি পিপিটি যদি কারো চাই, ইয়েস উই আর প্রোভাইডিং দ্য পিপিটি। যেখানে রিসোর্স পার্সনরা বলছেন তাদের অসুবিধা নেই, সেখানে আমরা পিপিটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইমেল আইডি, সবচেয়ে ভালো হয় যদি আমাদের মেসেজ করেন, আর মেসেজ না করলে আমাদের এই যে লাইভটা যাচ্ছে হুম হুম কমেন্ট হুম। সেকশনে আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন, উই উইল শেয়ার দ্য পিপিটি উইথ ইউ। আবার আমি মাঝখানে অনেকক্ষণ কথা বলে না ফেলেছি না যদি। না, নিশ্চয়ই। কারণ অনেকের তো এই প্রশ্নগুলো থাকতে পারে মনের হ্যাঁ, ভেতরে। তো হ্যাঁ, সেটাই। আশা করছি দীপঙ্কর বাবু, আপনি এই ভিডিওটা এই প্রথম দিকে এই কোয়েশ্চেন্স গুলো উঠেছিল, যেখানে হুম, সেন্সরি নিডস এর সম্বন্ধে অনেকটা আমরা আলোচনা করেছি, কিছু হুম, কোয়েশ্চেন্স আনসারও হয়েছে। তো সেটা আপনি একবার রিপিটে দেখে নিতে পারেন। একদম। আর হুম আমি যেটা শান্তিনী ম্যাডামের কথার হুম মাঝখানে মাঝখানে বলছি, হুম বাচ্চার কোনো ইস্যুস থাকলে, স্পেশালি যদি স্পেশাল নিডস বাচ্চা হয়, প্রপার এই যে মানে টিমটা হয়, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,
rehab psychologists, special educators, speech therapists, occupational therapists, in some cases physiotherapists, এদের কাছ থেকে প্রপার অ্যাসেসমেন্ট গুলো করান। কেন কি থেরাপির পার্টটা পরে আসে, আগে কিন্তু অ্যাসেসমেন্টটা আসে। আগে একদমই তাই। হ্যাঁ, এটা ম্যাডামও বলবেন, ম্যাডামের কাজের শেষে আমিও অ্যাজ এ প্যারেন্ট হিসেবে বলে দিচ্ছি, আগে রিজনটা জানুন কোন কি ডায়াগনোসিস আছে। কারণ কাজ অনেক কিছু করা যায়, প্রচুর কাজ রয়েছে, কিন্তু আগে যদি আর প্লে থেরাপি ব্যাপারটা এত মজাদার, এটা এটা কারো ইস্যুস থাকুক না থাকুক, এমনি ধরুন আমার খুব মানে খুব ভাল লাগছে না কিছু, আমি একটু আমি কিন্তু একটা গ্রুপে গিয়ে প্লে থেরাপি সেশন একদম। নিতেই পারি। তো এটা 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 রয়েছে, কিন্তু তার আগে একটুখানি প্রপার প্রফেশনালস এর কাছে গিয়ে আগে অ্যাসেসমেন্ট করে রিজন গুলো জানুন। তারপর প্রত্যেকে, এই যে আমাদের এখানে যারা আসছেন, যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু হেল্প করার জন্যই ওরা রয়েছেন, ওনারা আপনাদেরকে হেল্প করার জন্য রয়েছেন, দে আর অ্যাভেলেবল, কিন্তু আগে তাদের কাছে গিয়ে রিজন গুলো বোঝার চেষ্টা করুন। একদমই তাই, একদম সুমিত্রাদি তুমি একদম ঠিক বলেছো যে প্রথমে অ্যাসেসমেন্টটা করান, কারণ আমি হঠাৎ করে একটা থেরাপি শুরু করার আগে কিন্তু আমাকে জানতে হবে বাচ্চার ইস্যুস গুলো কোথায়। আমি যদি নাই জানতে পারি জ্বরের কারণটা কি থেকে হচ্ছে, ভাইরাস থেকে হচ্ছে না এমনি সিজন চেঞ্জের জন্য হচ্ছে, ততক্ষণ অব্দি কিন্তু ওষুধ আমরা দিতে পারবো না। আর ইচ্ছে মতো ওষুধ খেয়ে হ্যাঁ, একটা জ্বর ভাইরাল হতে পারে, একটা জ্বর ইভেন আমি খুব মানে ইভেন কারো গলব্লাডার স্টোন হলেও সেটা সিম্পটম জ্বর হতে পারে। জ্বর হচ্ছে, বমি হচ্ছে, এবার ওর জ্বর হয়েছে, বমি হয়েছে, ও জোফার আর প্যারাসিটামল খেয়ে সুস্থ হয়ে গেছে, এবার চলো আমিও জোফার আর প্যারাসিটামল খাই। দিস ইজ নট দ্য কেস, মানে একদমই তাই। তো ওই জন্য নিজে নিজে ডাক্তারিটা না করা বেটার। হ্যাঁ, অবভিয়াসলি আমি একটুখানি মানে নিজে পেপার নিলাম বা কিছু করলাম, সেটাতে আমাদের ফিজিওলজি মানে অনেক অসুখই সারে, কিন্তু অ্যাসেসমেন্টটা ভীষণ দরকার, যেটা মানে সুমিত্রাদি বললো। এখানে যা যা আইডিয়াস, যা যা ডিসকাশন হচ্ছে, আমাদের যত যা কিছু হয়, তার আগে কিন্তু আমরা ধরেই নিই, বাচ্চা আমরা যার সম্পর্কে কথা বলছি, দ্যাট ইন্ডিভিজুয়ালস প্রবলেম ইউ অলরেডি নো দ্যাট, তারপর এগুলো অ্যাপ্লাই করছি। এরকম নয় আমি জানি না প্রবলেম কি, কিন্তু আমি সব টেকনিক একবারে ওই বাচ্চাটির ওপর, বাচ্চাটিকে গিনিপিগ করে সব অ্যাপ্লাই করে গেলাম, এটা উচিত নয়। একদমই তাই, একদমই তাই, এবং উচিত না, অনেক সময় কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। ঠিক আছে, কারণ আমি হয়তো বুঝতে পারছি না, হয়তো এই টেকনিকটা বাচ্চাটার মধ্যে এমন কিছু ইমোশনস ট্রিগার করলো যেটাতে হয়তো কেসটা আরো খারাপ হয়ে গেল। তাই বেটার মানে আপনি প্রপার অ্যাসেসমেন্ট করিয়ে নিন, প্রপার অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিস করে একজন কোনো প্রফেশনালের হেল্প নিন। আপনারা কিন্তু এই যতগুলো টেকনিক আমরা বলছি সব করছি প্রফেশনাল হেল্প নিয়েই কিন্তু করবেন। ঠিক আছে, প্রফেশনাল হেল্প নিয়ে আপনাকে যেভাবে গাইড করতে করতে যাবে একজন প্রফেশনাল, তারপরেই কিন্তু এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রফেশনাল হেল্প কিন্তু মাস্ট, যেখানে প্রপারলি বুঝতে পারবেন কখন কোনটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। একদম একদম, থ্যাংক ইউ। আচ্ছা, তো একদম লাস্টের স্টেজে আমরা এসে গেছি, যেখানে একটা 6 পার্ট স্টোরি মেকিং আমরা অনেক সময় রোল প্লেতে করি, যে একটা গল্প হয়তো বাচ্চাটার সঙ্গে আলোচনা করে আমরা একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এইবার মেন ক্যারেক্টারটা, সেটা ফিকশনাল গল্প হতে পারে, ফ্যান্টাসি গল্প হতে পারে, বা কোনো বইয়ের হিস্টোরিক্যাল সেটিং এর গল্প হতে পারে। তো একটা টাস্ক ক্রিয়েট করলাম মেন ক্যারেক্টারের জন্য, এবং একটা অবস্ট্যাকল ক্রিয়েট করলাম, একটা প্রবলেম, একটা চ্যালেঞ্জ। সেই জায়গাটা বাচ্চাটা কিভাবে এবার হেল্পফুল ফ্যাক্টরসও চারপাশে কিন্তু কিছু ক্রিয়েট করলাম, করে এইবার বাচ্চাটা কিভাবে সলভ করবে, এবং সলভ করার পরে কি হবে। খুব সিম্পল এক্সাম্পল, ধরুন আমি একটা ঘর আছে, সেখানে একটা লাইটের সুইচ বোর্ড ওপরে রাখা আছে, তো বাচ্চাটা বেটে, এরকম একটা স্টোরি আমরা ক্রিয়েট করলাম, বাচ্চাটাকে গিয়ে লাইটের সুইচটা জ্বালাতে হবে। ঠিক আছে, তো সেই জায়গাটায় বাচ্চাটা যে একটা টুল নেবে, টুলটাও কিন্তু ঘরে রাখা আছে, হেল্পফুল ফ্যাক্টর যেটা বললাম, টুলটাও ঘরে রাখা আছে, বাচ্চাটাকে নিজেকে ভাবতে হবে আচ্ছা টুলটা এদিক থেকে এদিকে সরিয়ে আনবো। প্রথমে কিন্তু আপনার কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করবে, কি করব কি করব বলে আপনার দিকে তাকাবে, আপনাকে জিজ্ঞাসা করবে, তো আপনি জাস্ট চুপচাপ বসে থাকবে, বলবে তুমি চেষ্টা করো না, তুমি তো পারছো করতে, নিশ্চয়ই পারবে তুমি করতে। তো ও আলটিমেটলি কিন্তু নিজেই টুলটাকে এদিকে সরিয়ে সরিয়ে আনে, ওটার উপরই উঠে উঠে লাইসেন্স সুইচটা চালাবে। এটা একটা ছোট্ট খুব সিম্পল এক্সাম্পল দিলাম। আমরা আরো অনেক বেশি কমপ্লিকেটেড স্টোরিজ ক্রিয়েট করি, যেখানে একটা মেন হিরো থাকে, কিছু অবস্টাকলস থাকে, এবং হেল্পফুল ফ্যাক্টরসও থাকে। ওকে সলিউশনটা বের করতে হবে, করে একটা ক্লাইম্যাক্সে এসে পৌঁছাবে।
সেটা হচ্ছে 6 পার্ট স্টোরি মেকিং। খুব ঠিক আছে? মজাদার লাগলো, খুব ইন্টারেস্টিং। তো তো এটা আশা করছি আপনারা কিছুটা আন্দাজ পেয়েছেন প্লে থেরাপি কি। খুব খুব সুন্দর। আচ্ছা, আমি না একটু এখানে না কোশ্চেন গুলো চলে যায়, কারোটা কিছু বাকি থাকলো কিনা আমি মনে হয় হ্যাঁ হ্যাঁ সবারটাই হ্যাঁ, একবার দেখে নাও। দেখে নিচ্ছি। একটা কোশ্চেন যেমন লাস্টলি, আচ্ছা, লাভলি দত্ত সরকার লিখেছেন হুম যে আমার ছেলে 6 হুম ইয়ার্স ও এখন রোজ নিউ খেলনা চাইছে, হুম একটা ওর খেলনা রাখার ব্যাগ আছে, হুম সেটাই খুঁজছে। আচ্ছা, খেলনা রাখার ব্যাগটার মধ্যে রোজ নতুন খেলনা খুঁজছে, সার্চ হুম করছে, হুম। নতুন কিছু না পেলেই রেগে যাচ্ছে, তখন কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে দেখুন, নতুন খেলনাটা কি খুঁজছে সেটা আমাকে জানতে হবে, কোন খেলনাটাও কোন খুঁজছে এবং ধরনের? হ্যাঁ, কোন ধরনের খেলনার প্রতি ওর বেশি ঝোঁক, সেটা ফার্স্ট অফ অল ম্যাটার করছে। সেকেন্ড, অনেক সময় কি হয় যে বাবা মাদের পেরেন্টিং এর মধ্যে এই জায়গাটা কিছুটা ফুটে ওঠে, যে আমি ওকে যখনই যা চেয়েছে সেটা যদি সবসময় আমি ওকে প্রোভাইড করে দিয়ে থাকি, তখন কিন্তু এটা একটা ওর হ্যাবিট ফর্মেশন হয়ে যায়, যে আমি সব পেয়েছি, আজকেও হয়তো আমাকে নতুন কিছু দেবে, কালকেও দেবে, পরশুও দেবে। তো নতুন কিছু দিয়ে 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 ওর কিন্তু ওই একটা হ্যাবিট ফর্মেশন এবং অভ্যেসটা অনেক সময় খারাপ হয়ে যায়। তো আপনি একটু দেখুন যে কোন জায়গাটায় সমস্যা হচ্ছে, এটা কি ওর একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে প্রতিদিন নতুন খেলনা চাই? যদি অভ্যেসে না দাঁড়ায়, তাহলে আমাকে একটু জানতে হবে যে ও কি খেলনা চাইছে, কোন জিনিসটা খুঁজছে। সেই উত্তরগুলো যদি না পাই, তখন কিন্তু আমি তো বাচ্চাটাকে আরো বেশি ভালো করে হেল্প করতে পারবো, যতক্ষণ না পাচ্ছি। হুম, থ্যাংক ইউ। বা আমার মনে হয় যদি এই রিলেটেড আরো কিছু জানার থাকে, হুম। পিপিটিতে কি মেইল আইডি দেয়া আছে শান্তনী? পিপিটিতে মেল আইডি দেওয়া নেই। আমি ঠিক আছে, মেল আইডিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি ওদের সঙ্গে শেয়ার করে দিতে পারো Sure. একটা ওই পোস্ট করে, মানে হ্যাঁ, ফেসবুকে। যারা আপনারা চাইছেন কথা বলতে, ইউ ক্যান মেল শান্তনী, কিন্তু প্রপার এজটা আর ডায়াগনোসিস মেনশন করবেন, কেন কি একদমই তাই। শান্তনী কিন্তু একজন স্বনামধন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, প্লে থেরাপিস্ট অ্যাজ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ও এইগুলো নিয়ে উনি খুব ভালো কাজ করেন। আমার সত্যি সৌভাগ্য যে সায়ন্তনীকে আজকে আমরা পেয়েছি। আর ওই করোনার পজিটিভ দিক, এমনি সময় কিন্তু এদেরকে পাওয়া সেটাই। খুব ডিফিকাল্ট, এদের মানে পাওয়াটা যায় না, এত ব্যস্ত মানুষ ওরা। কিন্তু এই করোনার ওই লকডাউন এফেক্টে আমরা অনেককে পেয়েছি, সেরকম সায়ন্তনীকেও আমাদেরকে সময় দিতে পেরেছেন। যাই হোক, সত্যি মানে দারুণ একটা। সায়ন্তনী, পিপিটিটা অফ করে দিলে ভালো হয়, তাহলে একটু হ্যাঁ হ্যাঁ, পিপিটিটা অফ করে দিচ্ছি, এক লাস্ট 5 সেকেন্ড। মিনিট একটু মুখোমুখি কথা বলি আমরা। হাই। আচ্ছা, আশা করি সবার মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে। হুম, আচ্ছা, প্লে থেরাপি কিন্তু এইটুকুই নয়, এটা কিন্তু অনেক একদমই তাই, ভাস্ট। আমি শুনতে অনেকটা বাস্ট। মানে হ্যাঁ। এটা দারুণ মজাদার একটা জিনিস। আমি প্যারেন্টদের বলবো, কখনো যদি সুযোগ হয়, নির্বিশেষে স্পেশাল নিডস বাচ্চার বাবা মা হতে হবে তা নয়, যে কোনো প্যারেন্ট বা যারা এখানে দেখছেন অন্যান্য প্রফেশনালরা, একবার জীবনে অন্তত প্লে থেরাপি কোর্স করুন। 7 দিনের একদম। কোর্স একটা হয়, মানে অসম্ভব, ওটা নিজে যে কত কিছু যে ভেতর থেকে জানা যায়, মানে সেটা যারা করেছেন কোর্সটা তারা জানেন। কেন, এমনিতেই প্লে থেরাপি সম্পর্কে আমাদের কিছু মিসকনসেপশন আছে। আমরা খেলা, যেটা সায়ন্তনী ম্যাডাম কিন্তু ফার্স্টে ক্লিয়ার করেছেন, খেলা মানে প্লে মানে প্লে থেরাপি নয়। হুম, প্লে থেরাপিটা একটু সুপারভিশন, এর সুপারভিশন, ফ্রি প্লে, মানে খুব মজাদার কম্বিনেশন। একজন কেউ আপনাকে, যেরকম হয় না আমাদের ছোটবেলায় হতো, ঠাকুমা দিদিমারা কিন্তু ঘরে রয়েছে, কিন্তু হুম, আমাদের আটকাচ্ছে না, আমরা যাতে পড়ে না যাই সেটা খেয়াল রাখছেন, কিন্তু আমাদেরকে ফ্রিলি খেলতে দিচ্ছে। এই একদম। ব্যাপারটা কিছুটা তাই, কিন্তু আরো অনেক টেকনিক্স, অনেক কিছু আছে। আর যেটা বললাম, ক্লিনিক্যাল আই, মানে আমি হঠাৎ করে আমার বাচ্চার খেলা দেখে কিন্তু ওই একটা বলে দিলাম, আচ্ছা লাল নিয়ে খেলছে, খুব অ্যাগ্রেসিভ, কিন্তু ওই লালের খেলার কোন ধরনের কি, সেটা কিন্তু সায়ন্তনী বা সায়ন্তনীর মতো যারা প্লে থেরাপি নিয়ে কাজ করেন, দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন, তাদের পক্ষে বলা সম্ভব। এবং তুমি নিজেও করেছো, তুমিও অনেকটা আন্দাজ করতে পারো, তুমি তো নিজেও প্লে থেরাপির ডিপ্লোমা কোর্সটা করেছিলে, হ্যাঁ, যেটা 7 দিনের, তুমিও মানে অনেক তার যে জায়গা বুঝতে পারবে। হ্যাঁ মানে ওই জন্য আমি হ্যাঁ। মানে প্যারেন্টদের কোশ্চেনের ওই জায়গাটা ধরতে পারছি, হুম হুম যে হুম প্লে থেরাপি মানে আমি প্রথমে কোনো কিছু দেখিয়ে দেব না। প্লে হুম থেরাপি মানে আমার কিন্তু কিছু ইমিটেশন করা নয়। আমরা যেরকম ছোটবেলায় খেলতাম, যে আমরা আমাদের কি বলে না, ভাই বোন খেলা, বড় হ্যাঁ বউ হ্যাঁ বউ, হ্যাঁ। ওগুলো কিন্তু আমাদের কেউ দেখিয়ে দেয়নি, আমরা নিজেরাই
হয়তো কিছু অবজার্ভ করে দেখে ওগুলো করেছি, সেবার ওই জিনিসগুলোরই ভার্সন, কিন্তু সেখানে একজন সুপারভাইজার থাকবে, সুপারভাইজার আমাকে কিচ্ছু বলছে না, কিন্তু তিনি অবজার্ভ করছেন, আমার ভেতরের জিনিসগুলোকে বার করার চেষ্টা করছেন। একদম সেটাই। কোর্সেস কোথায় হয় এগুলো আমি জানিয়ে দেব, অনেক জায়গায় হয়। হ্যাঁ, প্রচুর এগুলো আমি জায়গায় হয়, প্রচুর জায়গায় হয়, মানে কলকাতাতে অনেক জায়গায় হয়। যারা জানতে চান আমাদেরকে সবচেয়ে ভালো হয় এই ডিটেলস গুলো জানতে হলে মেল করবেন, আমাদের মেল আইডি দেয়া আছে। সায়ন্তনী শেষ করার আগে যদি একটুখানি প্যারেন্টসদের উদ্দেশ্যে কিছু, কারণ প্রত্যেকেই, যেহেতু আপনি নিজে মেন্টাল হেলথ প্রফেশনের সাথে খুব বেশি কানেক্টেড, আমরা সবাই একটা ডিভাস্টেটেড এজ রয়েছি, মানে কি হবে কিছু জানি না, তো কিছু একটা কথা যেটা একটু প্যারেন্টদের মনে সাহস জাগায় যে না। বুঝতে পেরেছি, কারণ এখন সিচুয়েশনটা এমন না, যেখানে যেটা সুমিত্রা দি একটু আগে বললো যে অনলাইনে কি প্লে থেরাপি সেশন হয় কিনা, যেটা হওয়াটা খুব মুশকিল, কিন্তু যদি সিচুয়েশন এরকমই থাকে এখন আগামী 1-2 বছর, তখন হয়তো আমরা কিছু এরকম ভাবতে পারি, বা কিছু এরকম হয়তো আয়োজন করলাম বা অ্যারেঞ্জমেন্ট করলাম, যেখানে হয়তো একটু সাবলীল ভাবে চেষ্টা করে দেখা যেতে পারে, যদি হয় যে সুপারভাইজার স্ক্রিনের এদিকে বসে আছে, বাচ্চাদের ওখানে কিছু খেলার মেটেরিয়ালস, কিন্তু একটু মুশকিল, কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে। আর ভয় পাবেন না একদম, কারণ প্লে থেরাপি আমরা আজকে একটা জাস্ট টেকনিক সম্বন্ধে জানলাম। অ্যাসেসমেন্ট করে বাচ্চার যদি কোনো প্রবলেম থাকে, প্রথমেই আমি থেরাপি দিয়ে কিভাবে সারাবো সেটা না এনে আগে কেন হচ্ছে সেই জায়গাটা ভাবুন। কারণ আপনারা যখন বাড়িতে একটা বাচ্চার সঙ্গে আছেন, আমি সবসময় পেশেন্টদেরকে বলি যে পেরেন্টিং ইজ দ্য মোস্ট টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের প্রফেশন তো ছেড়ে দিন, পেরেন্ট যারা হয় তাদের ক্ষেত্রে সব থেকে টাফেস্ট জব, এবং যারা স্পেশালিস্ট বাচ্চা চিলড্রেন হয় তাদেরকে তো আমি স্যালিউট করি, ঠিক আছে, যেরকম সুমিত্রা দিকেও, ঠিক আছে। তো সেই জায়গাটা এতটা ভালো ওরিয়েন্টেশন হয়ে, মানে কতটা ভালো নিজেকে ইমপ্রুভ করে নিজের বাচ্চাকে এই জায়গায় আজকে আপডেট করে তুলে আনা, তো সেই জায়গাটা সত্যি ভীষণ কমেন্ডেবল। তো ধৈর্য হারাবেন না, যখন কোনো বাচ্চা কোনো ব্যবহার করছে সবসময় জানবেন সেই ব্যবহারটার পেছনে একটা কারণ থাকে। কারণটা হয়তো আপনার কাছে বোকা বোকা হতে পারে, কিন্তু ওর কাছে কিন্তু না, ওর এই অ্যাপ্রোপ্রিয়েট কারণটা আছে। একটু আগেই সেশন শুরুর আগে আমি বলছিলাম আমার ছেলে আজকে আপসেট, রিজনটা জানা গেল না, এসি চালাতে হবে। আমরা এসি আসলে রাত্রে ঘুমের আগে চালাই, মানে আমাদের দুবার চালানো হয়, দুপুরে খাওয়ার পর একবার চালিয়ে চা খাওয়ার আগে বন্ধ করে দেওয়া হয়, এটা ওর শিডিউলে আছে। আর রাত্রিবেলা, এবার আজকে হয়তো একটু গরম লাগছে বা কিছু হবে, এসিটা কেন চালানো হচ্ছে না সেটা নিয়ে কিছুক্ষণ আপসেট, তারপর ওর আপসেট আমরা বুঝেও না বোঝার ভান করেছিলাম, তখনও বলতে বাধ্য হলো যে এসি চালাও, লাস্টে বললো আর কি, লাস্টে বললো। সব বাচ্চার ব্যবহারের পেছনেই কারণ থাকবে, আমরা হয়তো বুঝছি না যে ও পেনটাকে নিয়ে এরকম এরকম ঠুকছে কেন, ওটার পেছনেও কিন্তু একটা কারণ থাকে। আমরা হয়তো ওটাকে দুষ্টুমি বলি বা এমনি করছে বলি, এমনি এমনি কোনো ব্যবহার হয় না, আমরাও কি করি এমনি এমনি কোনো ব্যবহার করি না। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো হেল্প লাগলে আমরা তো আছি সবসময়। থ্যাংক ইউ সো মাচ ডিভিশ ফর গিভিং মি দিস অপরচুনিটি, যাতে আমি লোকজনের মনে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পেরেছি, এটা আমার আমরা, সৌভাগ্য। মানে আমি কি বলবো, সত্যি সায়ন্তনী মন থেকে বলছি, আর ইউ নো দ্যাট আমি এমনি এমনি বলি না, মানে আমার যা কথা সব মন থেকে। আমি রিয়েলি, এত ভালো সেশন আজকে হয়েছে, এটা সবার কমেন্টও বোঝা যাচ্ছে। আর মানে আমি আবার যেটা তোমাকে বলি, তুমি এতক্ষণ আপনি আমি চালিয়েছি, অনেক, এখন আর আপনি করতে হবে না, যেটা যেহেতু একটা প্রোটোকল মানতে হয় লাইভে, তাও তুমিতেই ফেরত গেলাম। আমার সায়ন্তনীর সাথে অনেক দিনের পরিচয়। শি ইজ রিয়েলি এ ট্যালেন্টেড পারসন, মানে এই ফিল্ডে যারা রয়েছেন সবাই জানে যে সায়ন্তনী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে খুব নাম করা, খুব ভালো একটা সংস্থার সাথে, এবং বেশ অনেকগুলো সংস্থার সাথে সায়ন্তনী জড়িত, তো ও আমাদের টাইম দিল, এত সুন্দর এক্সপ্লেইন করলো, সত্যি থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা কোশ্চেন আছে, এটা যদি এটার আনসার আমরা দিয়ে দিয়েছি, তাও সায়ন্তনী আছে যখন করে বলে শেষ করি, যে অনলাইনে কি অ্যাসেসমেন্ট হয় কিনা, কিন্তু উনি না কোন অ্যাসেসমেন্ট সেটা জিজ্ঞেস, হ্যাঁ সেই জায়গাটা জিজ্ঞাসা না করলে বলা যাচ্ছে না, কারণ কিছু কিছু অবজেক্টিভ টেস্টের অ্যাসেসমেন্ট অনেক সময় অনলাইনে করা যায়, সম্ভব। হ্যাঁ, তো কিন্তু অনেক সময় কিছু টেস্ট থাকে যেগুলো না বাচ্চার সঙ্গে কথা না বলে বা পেরেন্টের সঙ্গে একদম সামনাসামনি না বসে করা যায় না। কিছু অ্যাসেসমেন্ট সম্ভব, আবার কিছু অ্যাসেসমেন্ট হয়তো এখনো পর্যন্ত এই করোনা ভিত্তিকে আমরা আপডেট করে উঠতে পারিনি নিজেদেরকে অনলাইনে।
আমরাও তো নতুন সব, মানে এই পুরো পরিবেশটাই নতুন আমাদের কাছে, সবার কাছে। আচ্ছা, আমি শেষ করার আগে আমি একটা আইডিয়া দেই। প্লে হুম, থেরাপি সাকসেসফুল হয়তো এভাবে করা যাবে, হুম। যদি হয়তো প্রথম 7 দিন শুধু সুপারভাইজার স্ক্রিনের সামনে বসে শুধু বাচ্চার সাথে র্যাপো বিল্ড করলো, যেরকম হতেই হয়, পারে, হ্যাঁ ব্যাস, একদমই তাই, মানে এটাও জাস্ট হতে র্যাপো পারে। বিল্ডিং, জাস্ট এ সাজেশন। কেন কি জানি না তো কবে ঠিক হবে। এবার আমাদের এখন আমরা ওটি সেশন অনলাইনে করাচ্ছি, কিছু করার নেই, কি করব, আমার বাচ্চার নিডস আছে, সেন্সরি হুম, নিডস এত হাই, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিস্টের সাথে সেশন নিতে হচ্ছে। আর হুম, হুম, আমরা সবাই এখন ওই মানে থেরাপিস্ট যা বলছেন ওখান থেকে সেটাই আমাদেরকে এখানে ঘরে যা মেটেরিয়াল আছে সেটা দিয়ে করতে হচ্ছে। তো দ্যাট ইজ দ্য সিনারিও। পজিটিভ থাকতে হবে, যা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই। সেটাই, সত্যি সেটা দিয়েই আস্তে আস্তে নিজেকে আনতে হবে। এটা ভালো আইডিয়া যে প্রথমে হয়তো 7 দিন 10 দিন আমরা বাচ্চার সঙ্গে এমনি গল্প করলাম, এমনি গল্প করে করলাম। এইবার বাচ্চা যখন একটু কমফোর্টেবল হয়ে গেল তখন যদি কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় পেরেন্টের দিক থেকে, যে ঠিক কিছু প্লে থেকে। মেটেরিয়ালস ওরা কিনলো হুম, বা হুম। কিছু হলো, তখন একটা হেল্পিং এর জায়গা আসলো। তো আশা করছি কিছু না কিছু সলিউশন আমরা নিশ্চয়ই বের করতে পারবো। লেটস বি পজিটিভ, যদি সিচুয়েশন বাস, এরকম চলতে থাকে। হ্যাঁ, একদম। তাহলে এই পজিটিভ নোটসেই আজকে শেষ করি। সবাইকে একদম। শুভরাত্রি। আর শুভরাত্রি। শায়দ দিনে মনে হয় এই সেশনের পরে আরো অনেকেই বলবে যে ম্যাডামকে নিয়ে আরো আমাদের হোক। তো আশা করি ফিউচারে তো পাবো। একদম, একদম, একদম। তাহলে ঠিক আছে। খুব, সবাই খুব ভালো থাকবেন। আমি আমি লাইভটা শেষ করছি। হুম। ওকে, ওকে। গুড নাইট দিদি গুড সবাইকে। নাইট।